আজ সারাদিন মেয়েকে নিয়ে অনেক ঘুরেছে নিবিড়। মেয়ে যেখানে যেতে চেয়েছে সেখানেই নিয়ে গেছে। পার্কে নিয়ে গেছে, দোলনায় চড়িয়েছে, চিড়িয়াখানায় নিয়ে গেছে। মেয়ে যে খেলনা কিনতে চেয়েছে সেই খেলনা কিনে দিয়েছে। যা খেতে চেয়েছে তাই খাইয়েছে। সাথে মোহিনী না থাকায় সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছে নিশাত। ফলস্বরূপ যা যা ইচ্ছে হয়েছে তাই তাই কিনে নিয়েছে বাবার থেকে। আইসক্রিমও খেয়েছে বেশ কয়েকটা। মোহনীকে দেওয়া কথা অনুযায়ী ঘোরাঘুরি শেষে নিবিড় সন্ধ্যার দিকে নিশাতকে মোহনের কাছে দিয়ে গেল। নিশাতকে রেখে বাড়ি ফিরে আবারও মনটা খারাপ হয়ে গেল নিবিড়ের। আবারও একা একা লাগছে। তবে একটু বিছানায় গায়ে লিয়ে দিতেও পারল না। তার আগেই আবার মোহনের নাম্বার থেকে কল চলে এলো। এই সময় মোহনে কল করায় নিবিড় বেশ ঘাবড়েছিল। নিশ্চিত ছিল যে কিছু একটা ঘটেছে। কলটা রিসিভ করে কানে ধরার পর নিবিড়ের সেই সন্দেহটাই সত্যি হলো। নিশাত বাবা বাবা বলে কান্নাকাটি করে মোহনের মাথাটা খারাপ করে রেখেছে। পাগলের মতন কান্নাকাটি করেছে মেয়েটা। শেষে মোহিনী বাধ্য হয়ে নিবিড়কে কল করে আসতে বলেছিল। নিবিড় এক মুহূর্ত ব্যয় না করে সঙ্গে সঙ্গে আবার রওনা দিয়েছিল। মোহিনী তো পণ করেছে যে এত তাড়াতাড়ি কোনো মতেই নিবিড়ের সঙ্গে ফিরে যাবে না। এদিকে মেয়েও আবার পণ করেছে কোনো মতে এখানে আর থাকবে না, ওর বাবার সাথেই যাবে। শেষে রেগেমেগে নিবিড় বলেছে যে মোহিনী এখানে থাকলে থাকুক, ও নিশাতকে নিয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও মোহিনীকে ওর কথায় রাজি হতে হয়েছে। নিশাত তখন মোহিনীর কোলে। ওরা বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। নিবিড় এসেছে একটু আগে। খুব বেশিক্ষণ অপেক্ষা করবে না, মেয়েকে নিয়ে চলে যাবে। এখন আর নিশাত কাঁদছে না, বরং হাসছে। নিবিড় গম্ভীর গলায় মোহিনীকে উদ্দেশ্য করে বলল, যেতে হবে আমাদের, দেরি হয়ে যাচ্ছে। মোহিনী মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে গালে একটা চুমু খেয়ে বলল, সত্যি চলে যাবে মা আমায় ছেড়ে? থাকতে পারবে তো? রাতে কান্নাকাটি করবে না তো? নিশাত বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, না আম্মু, একটুও কাঁদবো না। বাবার গলা জড়িয়ে ধরে ঘুমাবো। মোহিনী অসহায় গলায় বলল, থেকে যাও না আমার কাছে, আমি তো অনেক আদর করব। আমার গলা জড়িয়ে ধরে ঘুমিও। মোহিনীর কথায় নিশাত আপত্তি জানিয়ে বলল, না, আমি বাবার সাথে যাব। তুমি চলো আমাদের সাথে, বাবা তো নিয়ে যাবে তোমায়। একটু দমে গেল মোহিনী। নিবিড় কিছুক্ষণ তাকিয়ে রইল মোহিনীর দিকে। ভেবেছিল হয়তো মোহিনী যেতে চাইবে। তবে না, মোহিনী যেতে চাইল না। নিজের জেদ ধরেই বসে রইল। নিবিড়ও তাই জোর করল না, মেয়েকে কোলে নিয়ে চলে গেল। সারাটা রাত মোহিনী ঠিক করে ঘুমোতে পারল না। অদ্ভুত ছটফটানির মাঝে কাটলো। বারবার শুধু মনে হচ্ছিল, কে জানে মেয়েটা কি করছে। নিবিড় কি ওর যত্ন নিতে পারবে? রাতে তো খেয়েও গেল না। নিবিড় কি মেয়েকে খাওয়াতে পারবে? আচ্ছা, কান্নাকাটি করলে নিবিড় আবার বিরক্ত হবে না তো? বকবে না তো? এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে গেছে। 1 ঘন্টাও ঠিক করে ঘুমিয়েছে কিনা সন্দেহ। তবে শান্তি শুধু এতটুকুই ছিল যে মেয়ের কাছে না থাকলেও ছেলে ওর গলা জড়িয়ে ধরে ঘুমিয়েছে। ঘড়িতে সময় যখন সকাল 6টা, মোহিনী তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়ল। উঠে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে সে মাহিকে ডাকলো। স্কুলে পাঠাতে হবে। নিশাতের আজকে আর স্কুলে যাওয়া হবে না, কেননা নিবিড় না নিজে ঠিক সময় উঠতে পারবে, না নিশাতকে তুলতে পারবে। আর নিশাতকে ঘুম থেকে তোলা কোনো যুদ্ধের চাইতে কম না। পুরো বাপের গুণ পেয়েছে। একেবারে কুম্ভকর্ণের ঘুম। মোহিনীকে আধ ঘন্টা আগে থেকে মেয়েকে ডাকাডাকি করতে হয় ঘুম থেকে তোলার জন্য। স্কুলে পাঠানোর আগে যে ঠিক কতটা কষ্ট করতে হয় মোহিনী সেটা কেবলমাত্র মোহিনী জানে। আর যদিও বা ঘুম থেকে ঠিক সময় উঠে যায়, আজ তাও স্কুলে যাওয়া হবে না, কেননা নিশাত নিজের ইউনিফর্ম নিয়ে যায়নি। মা ছেলে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। মোহিনী মাহিকে স্কুলে ছেড়ে দিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যে নিবিড়ের কল এলো। এই সময় নিবিড়ের ফোন থেকে কল আসার আপনা আপনি মোহিনীর কপালে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। কোনো এক অজানা আতঙ্কে বুকটা ধক করে উঠল। তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে কানে ধরে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? এত সকালে কল করলে যে?
নিশাত ঠিক আছে? অপর পাশ থেকে নিবিড় মিনমিনিয়ে গলায় বলল, আসলে কাল রাত থেকে ওর অনেক জ্বর, ওষুধ খাইয়েছি, কিন্তু তাও কমেনি। মা মা করছে। তুমি একটু আসতে পারবে? কি? ওর রাতে জ্বর এসেছে আর তুমি আমায় এখন বলছো? আগে জানাওনি কেন? আমি ভেবেছিলাম ওষুধ খাওয়ালে কমে যাবে। আর এত রাতে তোমাকে জানালে তুমি কী বা করতে? আরে আমি চলে যেতাম আমার মেয়ের কাছে। না হলে তুমি ওকে আমার কাছে নিয়ে আসতে পারতে। নিবিড় আবারও মিনমিনিয়ে গলায় বলল, রাতে তো তোমার কাছে যেতে চাইনি, সকালে যেতে চাইছে। তুমি কি একটু আসতে পারবে? আসলে আমি ওকে নিয়ে যেতাম, কিন্তু ওর তো শরীর খারাপ, এতটা পথ নিয়ে যাওয়া ঠিক হবে না। আমি এক্ষুনি আসছি। কথাটা বলে মোহিনী ফোনটা কেটে দিয়ে সিএনজি চালককে ওদের বাড়ির ঠিকানা বলে সেদিকে যেতে বলল। এখন এতটুকু পথই আর শেষ হতে চাইছে না। মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবে, কখন একটু মেয়েকে বুকের মাঝে জড়িয়ে নেবে। কি হয়েছে মা? দেখি এসো তো আমার কাছে। কথাটা বলে মোহিনী নিশাদকে বুকের মাঝে জড়িয়ে ধরল। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে। মেয়েকে আদর করা শেষে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, ওর জ্বর মেপেছিলে? নিবিড় উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, 101। কি ওষুধ খাইছিলে দেখি? ভুলভাল কিছু খাওনি তো? আমাকে কি তোমার পাগল মনে হয়, না মূর্খ মনে হয়, না ওর সৎ বাবা মনে হয়? তুমিও না, মোহনী ভালো হলে না। দরকারও নেই আমার ভালো হওয়ার। আমার প্রাণটা খুলে তোমার হাতে দিলেও তোমার কাছে ভালো হতে পারবো না। কি ওষুধ খাইছো সেটা দেখাও। নিবিড় মুখ বেঁকিয়ে দেখালো, ঠিকঠাক ওষুধই খাওয়াইছে। ওষুধটা দেখা শেষে নিবিড়কে আদেশের কণ্ঠে বলল, একটা বাটিতে করে পানি আনো, আর একটা ছোট্ট কাপড় আনো, জলপট্টি দিয়ে দিয়েছিলে। সারা রাত ওটাই করেছি। যাক, সুবুদ্ধি হয়েছিল তাহলে। আবার নিয়ে এসে যাও, জ্বর কমেনি। নিবিড় বাধ্য ছেলের মতো মোহিনী যা বলল তাই করলো। জলপট্টি দিতে দিতে মোহিনী আবার জিজ্ঞেস করে, নিবিড়কে রাতে কি খাইয়েছিলে? আসার সময় বিরিয়ানি আর আইসক্রিম এনেছিলাম, ওটাই খাইয়েছি। আবার আইসক্রিম খাইয়েছো? একদিনে কটা আইসক্রিম খাওয়াও? 4টা বোধহয় খেয়েছে, তাই না? নিবিড় মুখে কোনো উত্তর দিল না, মাথাটা নিচু করে শুধু উপর নিচ মাথা নাড়িয়ে উত্তর জানালো। মোহিনী রাগান্বিত গলায় বলল, আসলেই তুমি একটা অদ্ভুত প্রাণী। তোমার কোনো কমন সেন্স নাই? একটা ছোট্ট বাচ্চাকে একদিনে কটা আইসক্রিম দেওয়া যায় তুমি জানো না? ওর এমনি ঠান্ডার সমস্যা আছে। আমি ওকে মাসে একটা আইসক্রিম খাওয়াই না, আর তুমি সেখানে একদিনে 4টা আইসক্রিম খাইয়ে দিয়েছো। নিবিড় মিনমিনিয়ে গলায় বলল, আজ তো বাইরে অনেক গরম ছিল, ঘেমে যাচ্ছিল বারবার। ও খেয়েছে, আমিও খেয়েছি। ভেবেছিলাম গরমের দিন খেলে কিছু হবে না। তবে দেখো না, ওরও জ্বর এসেছে, আমারও জ্বর এসেছে। একবার আমার কপালে হাত দিয়ে দেখো, আমারও জ্বরে গা পুড়ে যাচ্ছে। মোহিনী ধমক দিয়ে বলল, তুমি নিজের খেয়াল নিজে রাখার মতো যথেষ্ট বড় হয়েছে নিবিড়। এখন তোমার দিকে নজর দেওয়ার মতো সময় নেই আমার কাছে। আমার মেয়েটার গা জ্বলে পুড়ে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। অসুস্থ হলো, সামলাতে যখন পারবে না কেন নিয়ে এসেছিলে? ভালো তো ছিল আমার কাছে। নিবিড় কোনো উত্তর দিল না। মোহনের এই ব্যাপারটা নিবিড়কে ভীষণ কষ্ট দেয়। আগে এমন ছিল না, তবে আজকাল এমন হয়ে গেছে। মোহনী বাচ্চাদের খেয়াল রাখতে গিয়ে নিবিড়ের দিকে একটুও খেয়াল দেয় না। এই যেমন নিবিড় অসুস্থ শুনেও একটুও মায়া হলো না, চিন্তিতও হলো না। অথচ একটা সময় ছিল যখন নিবিড় একটা হাসি ফেললেও মোহিনী অস্থির হয়ে যেত। মোহিনী নিজে সব সময় অভিযোগ করে যে নিবিড়ের কাছে ওকে দেওয়ার মতো সময় নেই। কিন্তু কবে থেকে নিবিড় ওকে সময় দেয় না সেটা একবারও ভাবার চেষ্টা করে না। দিনের পর দিন যখন নিবিড় বাড়ি ফিরে মোহনের থেকে সময় চেয়েছে, তখন মোহিনী ওকে সময় দেয়নি। এই কাজ, এই কাজ, বাচ্চাদের দেখাশোনা, সবসময় এসবের পিছনে লেগে থেকেছে। মোহিনী যেন আজকাল বোঝার চেষ্টাই করে না যে নিবিড়েরও একটু ওর থেকে সময় প্রয়োজন, ওর মনোযোগ প্রয়োজন। পাত্তাই দেয় না যেন নিবিড়কে।
সেই জন্যই তো নিবিড়েরও ধীরে ধীরে বাড়ি ফেরার ইচ্ছাটাই হারিয়ে গেছে। মনে হয় বাড়ি ফিরে কি হবে, সেই তো মোহিনীকে কাছেই পাবে না। তার থেকে বাইরে থাকাই ভালো, অন্তত মোহিনীকে সামনে দেখেও কাছে না পাওয়ার কষ্টটা হয় না। নিবিড়ের এসব ভাবনার মাঝেই মোহিনী আবার বলে উঠল, সকালে কি ওষুধ খাইয়েছো? না, এখনো রান্না করা হয়নি কিছু। তুমি অপেক্ষা করো, আমি কিছু একটা বানিয়ে আনছি। কথাটা বলে নিবিড় রান্নাঘরের দিকে যেতে ধরলে মোহিনী ওকে থামিয়ে দিয়ে বলল, থাক, যেতে হবে না, আমি যাচ্ছি। ওর জন্য ঝাল কম দিয়ে খাবার রান্না করতে হয়। এদিকে এসে মেয়ের পাশে বসো। নিষাদকে বালিশে শুইয়ে দিয়ে মোহিনী উঠে গেল। নিবিড় এসে মেয়ের পাশে শুয়ে পড়ল। নিবিড়ের শরীরটাও খারাপ লাগছে। মোহিনী তো আর বুঝলো না ওর কষ্ট। শেষে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। নিষাদকে জোর করে একটু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে মোহিনী। এখন মেয়ের পাশে শুয়ে আছে। একটু আগে ঘুমিয়েছে নিষাদ। মোহিনী তখনও এঁটো হাতটা ধয়নি। মেয়ে ছাড়তেই চাইছে না ওকে। তবে নিষাদ ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে মোহিনী ভাবলো হাতটা ধুয়ে আসবে। উঠে গিয়ে হাত ধুয়ে এলো। নিবিড় তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে। গায়ে কোনো কাঁথা জড়ানো নেই। একবারে গুটিসুটি হয়ে শুয়ে আছে। কাঁপছে ঠান্ডায়। মোহিনী ভীষণ বিরক্ত হলো। ছেলেটা এত অবহেলা করে নিজের প্রতি, বলে বোঝানোর মতো না। সামান্য কাঁথা গায়ে জড়িয়ে ঘুমানোর মতো বয়স কি ছেলেটার হয়নি? এতটুকু বোধবুদ্ধি কি নেই? এতজনকে মোহিনী একা সামলাবে কি করে? বাধ্য হয়ে মোহিনী কাঁথাটা বিছিয়ে নিবিড়ের গায়ে জড়িয়ে দিতে গিয়ে হঠাৎ করে খেয়াল করলো নিবিড়ের গা প্রচন্ড গরম। তখনই মনে পড়লো নিবিড় বলেছিল যে ওরও নাকি জ্বর এসেছে। সঙ্গে সঙ্গে মোহিনী নিবিড়ের কপালে হাত রাখলো। এরও তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। নিবিড়ের গরম কপালে মোহনের ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতে নিবিড় একটু শিউরে উঠে চোখ মেলে তাকালো। চোখ দুটো লাল টকটক করছে। হালকা একটু চোখ মেলে মোহনের দিকে তাকালো। হা করে শুধু তাকিয়ে রইল বোঝার জন্য যে মোহিনী কিছু বলছে কিনা ওকে। মোহিনী নিবিড়ের পাশে বসে উদ্বিগ্ন গলায় বলল, নিবিড়, তোমার তো জ্বর এসেছে, ওষুধ খাওনি? নিবিড় চুপচাপ শুধু দুদিকে মাথা নাড়িয়ে নাবাদক উত্তর জানালো। সঙ্গে সঙ্গে মোহিনী রাগান্বিত গলায় বলল, এই সামান্য কাজটুকু তুমি করতে পারো না? আমি একা মানুষ, এত দিকে খেয়াল রাখবো কি করে? আরে বাবা, নিষাদ না হয় ছোট, ওকে না হয় ওষুধ খাইয়ে দিতে হয়, তাই বলে তোমাকেও এখন খাইয়ে দিতে হবে? আমার ভালো লাগে না এসব। কথাটা বলে মোহিনী ওষুধ আনার জন্য উঠে যেতে ধরলে নিবিড় ওর হাত টেনে ধরে মোহিনীকে ওর পূর্বের জায়গায় বসিয়ে দিল। নিবিড় মোহিনীর কোলের উপর নিজের মাথাটা রেখে কাত হয়ে দুই হাতে মোহিনীর কোমর জড়িয়ে ধরল। পূর্বের তুলনায় মোহিনী কণ্ঠটা একটু নরম করে বলল, ছাড়ো, ওষুধ দিতে হবে তোমায়। আমার ওষুধ লাগবে না মোহিনী। মনের শান্তি বড় শান্তি। এই ওষুধ না দিয়ে যদি তুমি একটু আমার সাথে ভালোভাবে কথা বলো তাহলে আমি সুস্থ হয়ে যাব। ওষুধের থেকে যদি তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও তাহলে আমি বেশি আরাম পাবো মোহিনী। তুমি আজকাল এই কথাগুলো আমার কেন বোঝো না? কেন বোঝো না যে আমি তোমায় চাই? তুমি আজকাল কেন জানো আমার আমায় বুঝতেই চাও না, আমায় গুরুত্ব দাও না। এত কিছু সামলে কি হবে যদি দিন শেষে আমাদের দুজনের মাঝে সম্পর্কই ঠিক না থাকে? দেখো, সবকিছু সামলাতে গিয়ে আজ আমাদের সম্পর্কটা এলোমেলো হয়ে গেছে। মোহিনী চুপ করে গেল। কেন যেন বুঝে উঠতে পারছে না যে নিবিড় ওকে দোষারোপ করছে কিনা। মোহনের কাছে তো গুরুত্ব আছে নিবিড়ের, তাহলে নিবিড় এ কথাটা কেন বলল যে মোহিনী ওকে গুরুত্ব দেয় না? প্রশ্নটা মনের মাঝে দাবিয়ে রাখতে না পেরে করেই ফেলল। আমি তোমায় গুরুত্ব দেই না, তোমার এমনটা মনে হয়? হ্যাঁ, আমি তোমাকে একটু আগেও বলেছিলাম যে আমারও জ্বর এসেছে। তুমি পাত্তাই দিলে না। নিশাতের জ্বর এসেছে শুনে ওকে কত আদর করলে, বুকে আগলে নিলে। আর আমার জ্বর এসেছে শুনে তুমি একটু নরম গলাতে কথাও বলতে পারলে না আমার সাথে। কেমন খিটখিটে মেজাজের হয়ে গেছো তুমি। তোমার এই রূপ, খিটখিটে স্বভাব আমি নিতে পারি না। তুমিও তো এমন ব্যবহার করো আমার সাথে। আমি সহজে করি না তোমার সাথে এমন ব্যবহার। আমি আগে করতামও না, কিন্তু ধীরে ধীরে তোমার ব্যবহারগুলো বাধ্য করেছে মোহিনী।
তুমি জানো আমি কতটা ধৈর্যশীল ছিলাম, অন্তত তোমার ব্যাপারে। কিন্তু দিন শেষে যতই হোক আমিও তো মানুষ, ভেঙে গেছে ধৈর্যের বাঁধ। তাহলে কি দোষটা আমার দিতে চাইছো? তোমার একার দোষ দেব না, আমারও দোষ আছে। কিন্তু তুমি নিজেকে নির্দোষ বলতে পারো না। দিনের পর দিন তোমার কাছে আমাকে দেওয়ার মতো সময় ছিল না মোহিনী। আমি বাড়িতে এসে ঘরে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি তোমার অপেক্ষায়, যে কখন তুমি আসবে, কখন তোমার সাথে একটু গল্প করব। তুমি সব কাজ সামলে সব কিছু করে আর আমাকে দেওয়ার মতো সময়ই পাও না। তোমার শরীর ক্লান্ত লাগলেও তুমি সংসারের কাজ ঠিকই করো, বাচ্চাদেরকেও সময় ঠিকই দাও। শুধু আমাকে সময় দাও না। আগে তো তুমি সব দিক সামলাতে পারতে, এখন কেন সামলাও না? দমে গেল মোহিনী। সত্যি কি মোহিনী সব দিক সামলাতে পারে না এখন আর? মোহিনীর এসব ভাবনার মাঝেই নিবিড় আবার বলে উঠল, তোমার চাপ তো আমি কমানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি নিজে তোমার চাপ বাড়াও। কাজ করার জন্য লোক রাখলে তোমার তাদের কাজ পছন্দ হয় না। তুমি নিজে সব করতে চাও। বাচ্চাদের দেখাশোনা করার জন্য সবসময় একটা লোক রাখতেই চাই, তুমি সেটাও পছন্দ করো না। বাইরের মানুষের কথা দিলাম, তুমি তো আমাকেও কোনো কাজে সাহায্য করতে দাও না। আমার কাজ নাকি তোমার পছন্দ হয় না? সারাদিন পরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসার পর আমারও একটু স্ত্রীর যত্ন পেতে ইচ্ছে করে, একটু ভালোবাসা পেতে ইচ্ছে করে। তুমি আর এখন এসব কিচ্ছু বোঝো না। মোহিনী অবিশ্বাস্য গলায় বলল, সত্যি আমি এসব করেছি, কিন্তু আমি তো কখনো তোমার প্রতি অযত্ন করতে চাই না নিবিড়। তুমি জানো তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি তোমায় সেই গুরুত্বটা বোঝাতে পারলাম না? নিবিড় দুহাতে আরেকটু শক্ত করে মোহনের কোমরটা জড়িয়ে ধরে বলল, আগে বোঝাতে পারতে, এখন আর পারো না। আমি জানি আমারও দোষ আছে। আমি জানি তুমি সারাদিন কতটা কষ্ট করো, খাটাখাটনি করো। আমার উচিত ছিল তোমাকে বোঝা, কিন্তু আমি সেটা বুঝিনি। এটা আমার দোষ। আমি ১০০ বার স্বীকার করছি আমার দোষ, কিন্তু তারপরও মোহিনী আমি তোমায় চাই। আমি চাই আগে যেমন আমরা দুজনে একসঙ্গে সময় কাটাতাম, এখনো তেমন ভাবেই কাটাই। মোহিনী কোনো উত্তর দিল না। বেশ অনেকটা সময় নীরবতার মাঝে কাটলো। মোহিনী অনেকটা সময় পর একটা লম্বা শ্বাস টেনে শান্ত গলায় নিবিড়কে বলল, তাহলে এখন এর সমাধান কি করে করব? নিবিড় মাথা তুলে মোহিনীর দিকে তাকিয়ে বলল, এখানে চলে এসো। ছাদে আর বাড়িতে থাকতে হবে না। তোমার নিজের বাড়ি আছে, তুমি কেন অন্যের বাড়িতে থাকতে যাবে? অনেক হয়েছে দূরে দূরে থাকা। যা সমাধান করার একসাথে থেকেই করব। তোমাকে ছাড়া আর চলবে না, একটা দিনও চলবে না, একটা ঘন্টাও চলবে না, একটা মিনিটও চলবে না। আমার তোমাকে সবসময় চাই মোহিনী। মোহনের চোখ দুটো মৃদু ছলছল করে উঠল। কদান্যরত গলায় বলল, সত্যি তুমি আমাকেই চাও তো? ফিরে এলে আবার ঝগড়া করবে না তো? নিবিড় তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে মোহনের হাত দুটো শক্ত করে ধরে ওকে ভরসা দিয়ে বলল, আমি সত্যিই তোমাকে চাই মোহিনী। শুধু তোমাকে চাই, ফিরে এসো, আর ঝগড়া করব না, কথা দিচ্ছি। তুমি যদি আমাকে খুনও করো তাও কিছু বলবো না। শুধু ফিরে এসো। চলবেই না আমার তোমাকে ছাড়া। আমাদের গল্পটা ভালোবাসার হোক, ঝগড়ার হোক, হাসির হোক বা কান্নার হোক, তবুও তোমার নামেই হোক। তোমার নামেই গল্প হোক মোহিনী, শুধু তোমার নামে। মোহিনীর সাথে সব মান অভিমান মিটিয়ে, সব রাগারাগি শেষ করে ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছিল নিবিড়। নিবিড়ের ঘুম ভাঙল সন্ধ্যা নাগাদ। চোখ মেলে পাশে তাকাতেই দেখল, না মোহিনী আছে, না নিশাত আছে। নিবিড়ের জ্বরটা কমেছে, শরীরটাও এখন একটু ভালো লাগছে। উঠে সারা বাড়িতে খুঁজলো মোহিনী আর নিশাতকে, কিন্তু পেল না। নিবিড় ভাবলো মনে হয় ছাদে গেছে। এতক্ষণ তো নিশ্চয়ই মাহিও স্কুল থেকে চলে এসেছে, তার মানে তিনজনকে নিশ্চয়ই উপরে পাবে। সেই ভেবে নিবিড় ছাদে গেল। তবে অদ্ভুত ব্যাপার হলো, ছাদে গিয়েও কাউকে পেল না। তাহলে এরা গেল কোথায়? ফ্ল্যাটের অন্য কারো বাড়িতে তো মোহিনী কখনো যায় না, ঘরেও নেই। ঘুরতে গেল ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু মোহিনী তো এমন না যে নিশাতের অসুস্থ শরীর নিয়ে ওকে ঘুরতে নিয়ে যাবে।
নিবিড় নিচে নেমে এলো আবার। মোহনীর সঙ্গে করে যে ব্যাগ নিয়ে এসেছিল সেই ব্যাগটা পেল না। মোহনীর ফোনও নেই, দরজার কাছে কারোর জুতোও ছিল না। তার মানে বাইরে গিয়েছে, কিন্তু কোথায় গেল হঠাৎ করে? নিবিড়ের আবার কেমন যেন ভয় করছে। এতটুকু সময়ের মাঝে আবার কি হয়ে গেল যে কে জানে। সব তো ঠিকই ছিল, ঝগড়া মিটমাট করেই তো ঘুমিয়েছিল। তাড়াহুড়ো করে মোহনের নাম্বারে কল করলো নিবিড়। অদ্ভুত ব্যাপার হলো, মোহনের নাম্বারটা বন্ধ। ভয়ে নিবিড়ের অন্তরাত্মা কেঁপে উঠল। তাহলে কি নিবিড় যা ভাবছে সেটাই ঠিক? মোহনে কি আবার কোনো অজানা কারণে রেগেমেগে চলে গিয়েছে? তাই হবে। এর আগের দিন নিবিড় বুদ্ধি করে সাদিয়ার নাম্বারটাও নিয়ে রেখেছিল, কোনো উপায় না পেয়ে সাদিয়া সেই নাম্বারেই আবার কল করলো। একবার রিং হতে সাদিয়া ফোনটা রিসিভ করে গম্ভীর গলায় বলল, কি চাই? নিবিড় উৎকণ্ঠিত গলায় বলল, মোহনী কি ওখানে আছে? এখানে থাকবে সেটাই কি স্বাভাবিক না? বাচ্চারাও আছে। ও মা, তো ওরা আবার কোথায় যাবে? কিন্তু ওদের তো এখানে থাকার কথা না। মোহনের তো আমার সাথে থাকার কথা ছিল। সব তো মিটমাট হয়ে গিয়েছিল। সাদিয়া কপাল কুঁচকে বলল, কখন মিটমাট হলো? মোহনী তো কিছু বলেনি। স্বপ্ন দেখছেন নাকি? দূর, ফোন রাখুন। কথাটা বলে সাদিয়া কলটা কেটে দিল। নিবিড়ের মনটা ভনভন করছে। কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝলো না। এখন তো নিজের ঘুমের উপর রাগ হচ্ছে। কেন ঘুমোতে গিয়েছিল? এটুকু সময়ের মাঝে নিশ্চয়ই মোহনের মাথাটা কোনো কারণে গরম হয়ে গিয়েছিল, সেজন্য চলে গেল। আপাতত কোনো কিছু ভাবতে চাইল না আর নিবিড়। তাড়াহুড়ো করে কাপড় বদলে বেরিয়ে পড়ল সাদিয়ার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কি হয়েছে সেটা তো আগে পরিষ্কার করে জানতে হবে। দরজা খুলে সামনে নিবিড়ের মুখটা দেখে একটু অবাক হলো না মোহিনী। এই রাতের বেলা কলিং বেলের আওয়াজ পেতে মোহিনী বুঝেছিল যে নিবিড় এসেছে। ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে যে নিবিড় এখানেই ছুটে আসবে সেটা জানতো মোহিনী। মোহিনীকে দেখার সাথে সাথে নিবিড় উৎকণ্ঠিত গলায় বলল, তুমি চলে এসেছো কেন? তুমি না বলেছিলে আমরা একসঙ্গে থাকবো? মত বদলে ফেলেছি। আর এত তাড়াতাড়ি কি করে মত বদলে ফেললে? চলে যে এসেছো একবার জানিয়ে আসতে পারতে। আমি চিন্তা করছিলাম, প্রয়োজন মনে করিনি। নিবিড় এবার বিরক্ত গলায় বলল, এত কি তেরামো হচ্ছে মোহিনী? সোজাসুজি বলো তো কি হয়েছে? আমি ঘুমিয়ে তো ছিলাম, ঘুমের মাঝে আবার কি বলে ফেলেছি? মোহন একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো দেখার জন্য যে বাচ্চারা কেউ এসেছে কিনা। নিঃস্বার্থ ঘুম জেগে আছে মাহি। মোহনী জানে ও যখন একবার মাহিকে নিষেধ করেছে আসতে, তখন ছেলেটার আসবে না। মোহনী ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজার বাইরে থেকে বন্ধ করে দিয়ে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, নিচে চলো, এখানে চেঁচামেচি করলে বাচ্চারা শুনতে পাবে। কথাটা বলে মোহিনী আগে আগে নিচে নামলো। নিবিড় বাধ্য ছেলের মতো ওর পিছন পিছন গেল। নেমেছি নিচে, এবার বলো কি হয়েছে, কেন চলে এসেছো? মোহনী নিবিড়ের হাতে থাকা ফোনটা ইশারায় দেখিয়ে বলল, মেসেজ চেক করেছিলে? কার মেসেজ? তুমি মেসেজ দিয়েছিলে, আমি খেয়াল করিনি। মোহনের দুহাত বুকে গুজে দাঁড়িয়ে বলল, আমি মেসেজ দেইনি। তোমাকে ছাড়া যার গোটা দুনিয়া উলাটপালাট হয়ে গেছে, যার রাতের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, যার বাঁচার ইচ্ছে মরে গেছে, সে মেসেজ দিয়েছে। দেখা করতে চায় তোমার সাথে। কোন যেন একটা ক্যাফেতে তোমরা প্রথম কফি খেতে গিয়েছিলে। ওই মুহূর্তটা নাকি আজও ওনাকে ঘুমোতে দেয় না। সেই মুহূর্তগুলো ভীষণ মনে পড়ে ওনার। সেজন্য দেখা করতে চায়। তোমার এখানে আসার প্রয়োজন ছিল না নিবিড়। ফারিনের সাথে দেখা করতে গেলে পারতে। নিবিড় বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে মোহনের বলা কথাগুলো শুনল। তারপর নিজের ফোনের লকটা খুলে মেসেজ অপশনে গিয়ে ফারিনের মেসেজটা পড়ল। মেয়েটা আচ্ছা ছেঁচড়া। নিবিড় সব জায়গা থেকে ওর নাম্বার ব্লক করে দিয়েছিল। এটা আবার নতুন নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছে। মানে এই মেয়েটা পণ করেছে যে নিবিড়ের সংসার ভেঙেই ছাড়বে। মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে নিবিড় ব্যস্ত ভঙ্গিতে মোহিনীকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখো মোহিনী, আমি জানি না কেন আবার আমাকে মেসেজ দিয়েছে।
আমি ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি। ওর নতুন নাম্বার থেকে আমাকে মেসেজ দিয়েছে। এখন আমি কি করব বলো? মোহনী সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলল, কিভাবে বলো যে ওর কানে কথা ঢোকে না? কিভাবে বোঝাও যে বোঝে না? আদৌ বোঝানোর মতো বোঝাও, নাকি ওখানে গিয়েও মায়া দেখিয়ে রেখে আসো? নাকি ভালোবেসে বোঝাও, যার জন্য বোঝার বদলে আরো বিগড়ে যায়? এমন ভাবে কথা বলো যে ওনার অনুভূতিগুলো আরো বেড়ে যায়। নিবিড় রাগল না, শান্ত গলায় মোহিনীকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখো মোহিনী, আমার মনে হয় ওনার সমস্যা আছে, মানসিকভাবে অসুস্থও হতে পারে। আমার ওনাকে একদিন বোঝানোর ছিল, বুঝিয়েছি। তারপরে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি, সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছি। চাকরিটা অবধি ছেড়েছি, যেন ওনার আশেপাশে থাকতে না হয়। আমি আরো কিভাবে বোঝাবো বলো? সেভাবে বোঝাবে যেভাবে বোঝালে কাজ হবে। আমার বলতে খুবই খারাপ লাগছে নিবিড় এই কথাটা। তবে তাও আমি বলছি, তোমার প্রতি বিশ্বাসটা ঠুকনো হয়ে যেতে তুমি আমায় বাধ্য করেছো। কোন ক্যাফেতে ওর সাথে বসে কফি খেয়েছো? কি এমন কথা বলেছো, কি এমন স্মৃতি যেটা ভুলতে পারছে না? কি করেছো তোমরা? আর ওর সাথে কদিনই বা এরকম ক্যাফেতে গিয়ে বসেছো? কেনই বা বসেছো? তুমি আমাকে পাগল করে দিচ্ছ নিবিড়। তুমি আমাকে সন্দেহ করতে বাধ্য করেছো। কোনো স্ত্রী এই ধরনের মেসেজ দেখে চুপ করে থাকতে পারবে না। কথাটা বলে মোহিনী অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। মোহিনীর এখন কান্না পাচ্ছে, ডুকরে কান্না পাচ্ছে। বারবার সেই সন্দেহগুলোই মোহিনীর মনে উকি দিচ্ছে, যেগুলো মোহিনী কখনো করতে চায়নি, আজও করতে চাইছে না। তবে তারপরও করতে বাধ্য হচ্ছে। নিবিড়কে যত বিশ্বাস করতে চাইছে, তত ওর সামনে নিবিড়কে অবিশ্বাস করার কারণ এসে দাঁড়াচ্ছে। মোহিনী এখন বুঝতেই পারছে না যে ওর কি করা উচিত, কি করা উচিত না। নিবিড়কে কতটুকু বিশ্বাস করবে সেটাও বুঝে উঠতে পারছে না। ঘুরে ফিরে সেই একই কথা মাথায় আসছে যে ফারিনকে কিভাবে বোঝানো বোঝায়, নিবিড় যে বোঝে না। ঠিকমতো অপমান তো করতে হবে মেয়েটাকে, সাবধান করে দিতে হবে যেন নিবিড়ের আশেপাশে না আসে। সেভাবে অপমান করলে তো আর আসার কথা না নিবিড়ের আশেপাশে। মোহনের এসব ভাবনার মাঝেই ওর কানে নিবিড়ের কণ্ঠস্বর ভেসে এলো। ফারিন বলছেন। নামটা শুনতেই মোহিনী তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো। নিবিড় ফোনটা কানে ধরে আছে। বোধহয় ফারিনের নাম্বারে কল করেছে। কিন্তু কল করলো ফারিনের নাম্বারে? কেন ফারিনের ডাকে সাড়া দিচ্ছে নিবিড়? মোহিনী এসব ভাবনার মাঝেই নিবিড় আবারও ফোনের অপর পাশ থেকে ফারিনকে উদ্দেশ্য করে বলল, আধা ঘন্টা সময় দিলাম। আমাদের অফিসের সামনে যে ক্যাফে ছিল ওখানে আসুন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আধা ঘন্টা সময় কিন্তু আছে আপনার হাতে। কথাটা বলে নিবিড় ফোনটা কেটে দিতেই মোহিনী অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তাহলে সত্যি যাচ্ছ ওর সাথে দেখা করতে? বেশ যাও, তবে আর যেন কখনো এখানে এসো না। ওকে দেখানো মুখটা আর আমাকে দেখাতে এসো না। কথাটা বলে মোহিনী সেখান থেকে চলে যেতে ধরলে নিবিড় ওর হাত টেনে ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে গম্ভীর গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? চলো আমার সঙ্গে। আজ যা কথা হওয়ার তোমার সামনেই হবে। আমি তো বোঝাতে পারি না। বেশ, আজ তুমি বুঝিও। আজ একটা চূড়ান্ত ফয়সালা করব, তারপর আমি শান্ত হব। হয় আজ তোমাদেরকে নিয়ে বাড়ি ফিরবো, নয়তো এই সংসার ছেড়ে সন্ন্যাসী হব আমি। নিবিড় আর মোহিনীকে কিছু বলার সুযোগই দিল না। হাত ধরে টেনেই নিয়ে গিয়ে গাড়িতে বসালো। মোহিনী ছাড়া পাওয়ার চেষ্টা করলো, তবে নিবিড় ছাড়লো না, ভীষণ জোর চালালো। গাড়িতে বসানোর পর মোহিনী তেমন বাধা দিল না। ভাবলো যাওয়াই যাক না, দেখাই করা যাক ওই নির্লজ্জ মেয়েটার সাথে। একটা মেয়ে কতটা নির্লজ্জ হতে পারে সেটা না হয় মোহিনী আজ নিজ চোখে দেখবে। নিবিড় যে সঙ্গে করে মোহিনীকে নিয়ে আসবে এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না ফারিনের, নয়তো কখনোই আসতো না। কিন্তু এখানে আসার পর ব্যাপারটা জানতে পেরেছে। ফারিন তো মোহিনীকে চিনতও না, কখনো দেখেওনি, শুধু নিবিড়ের থেকে নাম শুনেছিল কয়েকবার। এখন কেন যেন একটু হলেও অস্বস্তি হচ্ছে ফারিনের। ফারিন তো জানে ও
যে যেটা করতে চাইলো সেটা হবে না। কিন্তু তারপরও নিজের মনকে রাজি করাতে পারেনি। মনে হয়েছিল নিবিড়ের মতন একজন জীবনসঙ্গী পেলে আর কিছুর প্রয়োজন হবে না। তার মধ্যে যখন আবার জানতে পেরেছিল যে নিবিড়ের নিজের স্ত্রীর সাথে সম্পর্কটা খারাপ চলছে, তখন তো একটা দারুণ সুযোগ পেতে গিয়েছিল। নিবিড় মনমরা হয়ে বসে আছে, কোন দিকে খেয়াল নেই। শুধু ভাবছে যে ওর জীবনের উপর দিয়ে কি ভয়ঙ্কর দুর্ঘটনাই না বয়ে যাচ্ছে। আর মোহনী, সে তো কটমটে দৃষ্টিতে শুধু ফারিনের দিকে তাকিয়ে আছে, পারছে না শুধু যেন ফারিনকে খুন করতে। তিনজনে ভিন্ন অনুভূতি নিয়ে বেশ কিছুক্ষণ নীরব থাকলো। অনেকটা সময় পর নীরবতা ভেঙে ফারিনি অস্বস্তি জড়ানো গলায় নিবিড়কে উদ্দেশ্য করে বলল, তোমার ওয়াইফের সাথে সবকিছু ঠিক হয়ে গেছে নিবিড়? নিবিড় উত্তর দেওয়ার আগে পাশ থেকে মোহনী ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, কেন? ঠিক না হলে আপনি ঢুকে পড়বেন ভিতর। ফারিন একটু তেজ দেখিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দেখুন, আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমি আপনার সাথে কথা বলতে চাই না। বলতে হবে আপনাকে আমার সাথে কথা, কেননা যে মানুষটার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন সে আমারই স্বামী, আমার সন্তানের বাবা। বিন্দুমাত্র কোনো আত্মসম্মান বোধ নেই আপনার? চোখ লজ্জা বলতে কিছু নেই, তাই না? না হলে কি আর এভাবে অন্যের স্বামীর পিছনে পড়ে থাকতে পারতেন? একটু থতমত খেলো ফারিন। কিছু বলে উঠতে চেয়েও যেন পারল না। আসলে কি বলা উচিত, কি বললে ঠিক হবে বুঝে উঠতে পারছে না। এই কথাটা তো একদমই ঠিক যে ফারিন অন্যের স্বামীর পিছনে পড়ে আছে। ফারিনকে চুপ করে যেতে দেখে মোহনী আবারও কিছু বলে উঠতে চাইল, তবে নিবিড় ওর হাতটা ধরে ইশারায় থামতে বলল। এতক্ষণ তো মনমরা হয়ে বসেছিল, এবার একটু ঠিকঠাক হয়ে বসলো। ফারিনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ফারিন, অফিসের বাইরে আমার কতটুকু কথা হয়েছে আপনার সাথে? কি ব্যাপারে কথা হয়েছে আশা করছি মিথ্যে বলবেন না। যতটুকু উপকার আপনার করেছি তার কৃতজ্ঞতা বোধ থেকে হলেও সত্যি বলবেন। ফারিন আসলেই মিথ্যে বলতে চাইল না, কেননা ওর নিবিড়ের চোখে খারাপ হতে চায় না। হয়নি তেমন একটা কথা, দু একবার হয়েছে আমার ডিভোর্সের ব্যাপারে, নয়তো অফিসের কাজের ব্যাপারে। আপনি যখন প্রয়োজন ব্যতীত আমাকে একের পর এক মেসেজ করতেন, যদিও সেই প্রশ্নগুলো নিতান্তই স্বাভাবিক ছিল। কেমন আছি, কি করছি, খেয়েছি কিনা, এসব ছিল। কিন্তু তারপরেও আপনার 10টা প্রশ্নের প্রেক্ষিতে আমি ছোট্ট করে একটা জবাব দিয়েছি। পাল্টা আপনাকে কিছু জিজ্ঞেসও করিনি। নাকি ঘন্টার পর ঘন্টা আপনার সাথে গল্প করেছি? না, করেননি। বরং আপনার নিস্পৃহা সবসময় আমাকে কষ্ট দিয়েছে। আচ্ছা, খুবই ভালো কথা। আপনার সাথে আমি কদিন কোন কোন ক্যাফেতে গিয়েছি কফি খেতে? একা কদিন গিয়েছি, কলিগদের সাথে কদিন গিয়েছি? খুব কষ্ট করতে হলো না ফারিনকে কথাটা মনে করার জন্য, বরং খুব চটজলদি বলল, একদিন এসেছিলাম এই ক্যাফেতেই। আমার আপনাকে ট্রিট দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি আমাকে ট্রিট দিয়েছিলেন। আর একদিন গিয়েছিলাম অফিসের সবার সাথে অন্য জায়গায়। নিবিড় এবারও সন্তুষ্ট হলো ফারিনের উপর, কেননা মেয়েটা সত্যি কথা বলেছে। এবারে পরবর্তী প্রশ্ন করলো নিবিড়, আমার স্ত্রীর মাঝে সম্পর্কটা ভালো চলছে না খারাপ চলছে? আমার স্ত্রী ভালো না, আমি ওর সাথে সুখী না, আমি ওর সাথে থাকতে চাই না, এই ধরনের কোনো কথা কখনো আমার মুখ থেকে দিয়ে বেরিয়েছে? আমি কখনো কাজের বাইরে হাবিজাবি বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করেছি? কখনো আপনাকে আমার জীবনের দুঃখ বলেছি? আমি কি বলেছি যে আমার জীবনে আমি প্রচন্ড অসুখী, আমার ভালো থাকার জন্য আপনাকে প্রয়োজন? আমি কি কখনো আপনার সাহায্য চেয়েছি? আমার কোনো আচরণে কি কখনো আপনি অনুভব করতে পেরেছেন যে আমি আপনাকে ভালোবাসি? ফার্নিবার কেমন যেন অসহায় গলায় বলল, না নিবিড়, কিন্তু আমার মনে হয়েছে যে আপনি আমার সাথে সময় কাটাতে পছন্দ করেন। আপনি সবসময় খুব ভালোভাবে কথা বলেছেন আমার সাথে। খারাপভাবে কথা বলার মতন কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কখনো? আমাকে কি আপনার পাগল মনে হয় যে কোনো কারণ ছাড়া অযথা আপনার সাথে রাগারাগি করব, নাকি অভদ্র মনে হয় যে আপনাকে বিনা কারণে গালাগালি করব? রাস্তার মানুষদের সাথেও তো প্রয়োজনে আমরা হেসে হেসে কথা বলি,
তার মানে কি সে ধরে নেবে যে তাকে আমি ভালোবাসি? এটা কোনো যুক্তি হলো? মানে এই যে আপনি আমার জীবনটা ধ্বংসের পিছনে লেগেছেন, এর আসলে কারণটা কি? কেউ কি আপনাকে টাকা দিচ্ছে এর জন্য? কেউ কি প্ররোচনা দিচ্ছে? কোনো কি লাভ আছে আপনার এতে? ফারিন এবারও অসহায় গলায় বলল, আমি আপনার জীবন ধ্বংস করছি না নিবিড়। আমি শুনেছিলাম আপনার ওয়াইফের সাথে সম্পর্কটা ঠিক যাচ্ছে না। আমি তাই ভেবেছিলাম। ফারিন নিজের সম্পূর্ণ কথাটা বলার আগেই নিবিড় টেবিলে সজোরে একটা আঘাত করে রাগান্বিত গলায় চেঁচিয়ে উঠে বলল, বাবার একটা সীমা নেই, একটা আক্কেল নেই ভাবনার। আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে জন্য আমি আপনার পিছনে লেগে যাব? ছেঁচড়া মনে হয় আমাকে? কখনো কোনোদিন বাজে কোনো ইঙ্গিত দিলাম না, প্রশ্রয় দিলাম না। যতটুকু সম্ভব উপকার করে গেলাম, তারই দাম দিচ্ছেন। আপনার জন্য আমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে বাচ্চাদেরকে নিয়ে। আমার দুনিয়াটা একেবারে উলটপালট করে ছেড়েছেন। বুকে ব্যথা তুলে ছেড়েছেন আপনি আমায়। এমন আলগা ঝামেলায় আমি আমার বাপের জন্মে পড়িনি। শালা দুদিন কিনা কি একটু সাহায্য করেছি তার জন্য একেবারে ভালোবেসে ফেলেছেন। ভালোবাসার গোষ্ঠী কিলাই আমি। আসলে মেয়ে মানুষের সাথে ভদ্রতা দেখাতে নেই। একটু ভদ্রতা দেখালেই ওরা একেবারে গলে যায়। আরে বাবা, একটু তো লক্ষণ টের পেতে হয় ভালোবাসার। ইস, জীবনটা ছারখার করে দিলেন আপনি আমার। সবকিছু থেকে বাঁশ দিচ্ছেন, এত বাঁশ জীবনে খাইনি আমি। কথাটা বলে নিবিড় নিজেই দুহাতে নিজের মাথার চুল খামচে ধরল। ফারিন খেয়াল করলো নিবিড়ের চেঁচামেচিতে আশেপাশের টেবিলে বসা অনেকের দৃষ্টি ওদের উপর পড়েছে। ফারিন খুব অপমানিত বোধ করলো, সেই সাথে নিবিড় এভাবে কথা বলায় কষ্ট পেল। দু চোখ ছাপিয়ে জল বেরিয়ে এলো। ফারিন খুব তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে নিয়ে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, আমি আপনার খারাপ চাই না নিবিড়, ভুল বুঝছেন আপনি আমায়। নিবিড় মাথায় চুল টেনে দিয়ে দুই হাত জোর করে অনুনয়ের স্বরে ফারিনকে উদ্দেশ্য করে বলল, ছেড়ে দিন আমার পিছু। আপনি একজন স্বাবলম্বী মেয়ে, একাও নিজের জীবনটা কাটিয়ে দেওয়ার মতন অবস্থা আছে আপনার। আর যদি কারো সঙ্গ ছাড়া আপনার নাই চলে, তাহলে আমার থেকেও অনেক ভালো ছেলে পেয়ে যাবেন। আপনি অবিবাহিত ছেলেও পেয়ে যেতে পারেন। দয়া করে বিবাহিত দুই বাচ্চার বাপের পিছু ছেড়ে দিন। বিশ্বাস করুন, আমি মানুষটা খুবই খারাপ। আমাকে সামলানোর ক্ষমতা কেবল মোহনেরই আছে। আমার রাগী রূপ যদি একবার দেখেন, না বাপ বাপ করে পালাবেন। আমার মতো তেরা বদমেজাজি বেয়াদব অসভ্য ছেলে এ পৃথিবীতে দুটো নেই, যাকে কেবলমাত্র মোহনই সামলাতে পারে। আমার সমস্ত কোমলতা কেবলমাত্র আমার স্ত্রী আর সন্তানদের প্রতি থাকে। তাই বলছি, দয়া করে ছেড়ে দিন আমার পিছু। আমার সংসারে অশান্তি করা বাদ দিন। দরকার পড়লে আমায় বলুন, আমি আপনার জন্য পাত্র খুঁজব। আমি নিজে টাকা খরচ করে আপনার বিয়ে দিয়ে দেব। তবু আমার পিছু ছাড়ুন। অপমানে ফারিনের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এতটা অপমানিত বোধ করতো না ফারিন যদি না নিবিড় মোহনের সামনে ওকে এই কথাগুলো বলতো। মোহনের সামনে কথাগুলো বলাতে যেমন বেশি কষ্ট পেয়েছে, তেমনি বেশি অপমানিত হয়েছে। সেখানে এক মুহূর্ত বসে থাকতে পারল না, ব্যাগটা নিয়ে উঠে চলে যেতে ধরলে মোহিনী ডেকে উঠল ওকে। অনিচ্ছা সত্ত্বেও থেমে গেল ফারিন। পিছন ফিরে তাকাতে মোহিনী বলল, আপনি কিন্তু নিজের মুখে আমার স্বামীর সামনে স্বীকার করেছেন সবটা। আপনি নিজেই খুব ভালো করে আপনার কথার দ্বারা বুঝিয়ে দিয়েছেন নিবিড় আপনাকে কখনো কোনো জায়গাতেই প্রশ্রয় দেয়নি। আপনি নিজেই নিজেকে প্রশ্রয় দিয়েছেন। আমার স্বামীর অন্যায় থাকলে আমি ওকেও ছেড়ে দিতাম না। ঠিক তেমনি পরবর্তীতে আপনি যদি বাড়াবাড়ি করেন, আপনাকেও কিন্তু ছেড়ে দেব না। তাই বলছি, দূরে থাকুন আমার স্বামীর থেকে। নিজের ভালো চাইলে দূরে থাকুন। আপনাকে ভালোভাবে বোঝানোর কিন্তু দিন শেষ। এবারে পদক্ষেপ নেব, এখন আসতে পারেন। এবারে আর দাঁড়ালো না ফারিন। গটগট পায়ে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। মোহিনী পাশে তাকাতেই দেখল নিবিড় চেয়ারের সাথে গা এলিয়ে দিয়েছে। আজ মোহিনী একেবারে নিশ্চিত হয়ে গেছে সবটা। আজ পরিপূর্ণভাবে আবারও নিবিড় ওর উপরে বিশ্বাস ফিরে এলো। মোহিনী নিবিড়ের কপালে হাত রাখলো দেখার জন্য যে জ্বর এসেছে কিনা। সঙ্গে সঙ্গে নিবিড় হাতটা সরিয়ে দিয়ে বলল, এত ভালোবাসা দেখানো লাগবে না। যেখানে বিশ্বাস হালকা হয়ে যায় সেখানে ভালোবাসাও হালকা হয়ে যায়। এখন বাড়ি চলো,
আর এখনো যদি তোমার বাড়ি ফিরতে অসুবিধা হয় তাহলে কিন্তু এবার তুমি যেখানে আছো আমি সেখানে গিয়ে উঠবো। সাদিয়াকে বের করে দেব ওর বাড়ি থেকে, মাথায় রেখো। কয়েকটা দিন মোহনী বাড়িতে ছিল না। এই কয়েকদিনে নিবিড় বাড়ির অবস্থা একেবারে খারাপ করে ফেলেছে। একদিনের জন্যও বাড়িটা বোধহয় একটু পরিষ্কার করেনি। রান্নাঘরের অবস্থাও খারাপ করে রেখেছিল। মোহনী সকালে যখন রান্না করেছিল তখন কোনোমতে রান্নাঘর ঠিক করেছিল, তবে বাড়ির বাদ বাকি ঘরগুলোর অবস্থা জঘন্য হয়ে গেছে। ঘড়িতে সময় তখন রাত 12টা। পুরো বাড়ি সুন্দর ভাবে গুছানো শেষ। মোহনী এলো রান্নাঘরে। এতক্ষণ রান্না করার সময় পায়নি। এমন অগোছালো পরিবেশে রান্না করতে পারতই না। সেজন্য আগে বাড়িঘর গোছগাছ করলো, তারপরে রান্না করতে এলো। রান্না করতে এসেও আর এক বিপদে পড়লো। সকালে তো রান্না করার মতো তেমন কিছুই ছিল না। নিবিড় মনে হয় এই কদিনে বাজার করেনি, শুধু ডিম খেয়েছে হয়তো। রান্নাঘরে ময়লার ঝুড়িতেও শুধু ডিমের খোসা পড়ে আছে। যেহেতু ফ্রিজে তেমন কিছুই নেই, আবার রাত অনেক হয়ে গেছে, তাই মোহিনী ভাবলো কোনো মতে আপাতত রাতের মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। কাল না হয় বাজার করে ভালো মতন রান্না করা যাবে। রাইস কুকারে ভাত রান্না হতে দিয়ে চুলায় ডাল সিদ্ধ করতে বসালো। অন্য চুলায় ভর্তার জন্য কয়েকটা আলু প্রেসার কুকারে তুলে দিল সিদ্ধ হওয়ার জন্য। ভেবেছে ডাল, আলু ভর্তা, ডিম ভাজি করবে। কিছু না থাকার মাঝে এটাই উৎকৃষ্ট খাদ্য। মোহিনী তখন দাঁড়িয়ে থেকে ছুরি দিয়ে পেঁয়াজ মরিচ কাটছে। বাচ্চারা দুপুরের একটু খাবার ছিল, ওটা খেয়ে ঘুমিয়েছে। মোহিনী ভেবেছে রান্না শেষ হতে হতে যদি আবার উঠে পড়ে ক্ষুধায় তাহলে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিবে। মোহনের এসব ভাবনার মাঝেই পিছন থেকে এসে নিবিড় জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রাখলো। মোহিনী গম্ভীর গলায় বলল, কাজ করছি আমি। নিবিড় নাক টানতে টানতে বলল, মোহিনী দেখো না, আবার জ্বর এসেছে। দেখো ঠান্ডা লেগেছে। চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়েও পানি পড়ছে। মোহিনী কিঞ্চিত বিরক্তকর গলায় বলল, তো এখানে এসেছো কেন? আমি পেঁয়াজ কাটছি আর সর্দি লেগে যাবে। যাও এখান থেকে, আর খুব বেশি সমস্যা হলে বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নাও। নিবিড় গেল না সেখান থেকে, মোহিনীকে ছাড়লো না। হ- বরং পরপিঠে নাক ঘষতে ঘষতে বলল, না যাব না। তোমায় ছাড়া ভালো লাগছে না একা একা। তুমি চলো তো, রান্না করতে হবে না। অনেকদিন রাতে ভালো করে ঘুম হয় না। আজ তোমায় জড়িয়ে ধরে একটু ঘুমোবো। একেই তো কাজ করতে করতে শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছে মোহনের। তার উপরে আবার অত্যাধিক মাত্রার গরম। তার উপরে আবার নিবিড়ের বিরক্ত করা। মাথাটা গরম হয়ে গেল মোহনের। হালকা রাগী গলায় বলল, তুমি ঘুমোবে তো যাও না। আমাকে কেন বিরক্ত করছো? দেখছো রান্না করছি, যাও তো এখান থেকে। নিবিড় এবারে ছেড়ে দিল মোহনীকে। কপাল কুঁচকে মোহনের দিকে তাকিয়ে কিঞ্চিৎ গম্ভীর গলায় বলল, আবার সেই একই ব্যবহার করছো আমার সাথে। আবার অবহেলা করছো মোহিনী। এ তো দেখছি যেই লাউ সেই কদুই হয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের ভুলটা উপলব্ধি করতে পারলো মোহিনী। জিভে কামড় বসিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলল, সরি নিবিড়, আসলে কাজ করছিলাম তো মাথাটা গরম হয়েছিল, তার মাঝে তুমি এসে আমায় বিরক্ত করছো। নিবিড় চোখ মুখ হালকা একটু দুঃখী ভাব ফুটিয়ে তুলে বলল, একটু না হয় বিরক্তই করছিলাম, তাই বলে এভাবে কথা বলবে তুমি আমার সাথে? মোহিনী পুনরায় অপরাধী গলায় বলল, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। বললাম তো ভুল হয়ে গেছে। রাগের মাথায় ছিলাম তো, সেজন্য এমনটা বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? নিবিড় সব অভিমান ভুলে গেল মোহনের ওর সাথে করা দুর্ব্যবহারের কথা। একটু আগে যে মোহনের উপর অভিমান জমেছিল, সেই কথাও ভুলে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি তো আমারই বউ, মাঝে মাঝে একটু রেগে গিয়ে বকাঝকা করতেই পারো। তবে আমার কি ভালো লাগলো জানো? এই যেমন তুমি তোমার ভুলটা বুঝতে পারলে, নিঃসংকোচে যে
আমার কাছে নিজের ভুলটা স্বীকার করে নিলে এটাই আমার ভালো লাগলো। মোহনী পাল্টা একটু হেসে বলল, তুমিও যে আমায় খুব তাড়াতাড়ি ক্ষমা করে দিলে, এজন্য তোমাকেও ধন্যবাদ। আচ্ছা এদিকে এসো তো, দেখি জ্বর এসেছে নাকি আবার। কথাটা বলে মোহনী হাতটা ধুয়ে ওড়নার ভেজা হাতটা মুছে নিবিড়ের কপালে হাত রাখলো। সত্যি জ্বর এসেছে। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। গরমের মাঝে থেকো না এখানে। তুমি ঘরে যাও। আর বেশিক্ষণ লাগবে না, রান্না হলে আমি খেতে ডাকছি। খেয়ে ওষুধ খেয়ে ঘুমিও। নিবিড় কাঁচুমাচু করে বলল, একা একা ভালো লাগছে না। আরে বাবা, রান্নাটা তো করতে হবে। ক্ষুধা লেগেছে, খাবে না? না খেয়ে ঘুমাবো। তুমি যাও। আর ২০ মিনিট সময় দাও আমায়। অনিচ্ছা সত্ত্বেও চলে যেতে বাধ্য হলো নিবিড় সেখান থেকে। কেননা মোহনী তো একা বুঝলে হবে না। মোহনী তো একা নিজের রাগ নিয়ন্ত্রণে রাখলেও চলবে না। নিবিড়েরও এমন কাজ করা যাবে না যেন মোহনী রেগে যায়। রাতে খাওয়া-দাওয়া শেষ, নিবিড়কে ওষুধ দিয়ে ওকে শুইয়ে পড়তে বলল মোহনী। তারপরে নিজে আগে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলালো। পুরো শরীরে যেন ধুলো ময়লা লেগেছিল। রাত বেশি হয়ে যাওয়ায় গোসলটা করতে পারল না শুধু। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে আগে চুলটা ভালো মতো আঁচড়ে বেনি করলো। ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মোহিনী তো ভেবেছিল নিবিড় এতক্ষণে ঘুমিয়ে গেছে, তবে নিবিড় আসলে এখনো ঘুমোতে পারেনি। মোহিনী পাশ ফিরে শুতেই নিবিড় পিছন থেকে ওকে জড়িয়ে ধরলো। নিবিড় জড়িয়ে ধরতে মোহিনী হালকা একটু চমকে উঠে বলল, তুমি ঘুমোওনি এখনো? না, ভালো লাগছিল না। কেন, কি হয়েছে? শরীর বেশি খারাপ লাগছে? দেখি জ্বর কমেনি। কথাটা বলে মোহিনী নিবিড়ের কপালে হাত রাখলো, দেখার জন্য যে জ্বর কমেছে কিনা। জ্বর তো কমে গেছে, তাহলে কি হলো আবার? মোহনের প্রশ্নটার কোনো উত্তর দিল না নিবিড়। মোহিনীকে নিজের দিকে ঘুরিয়ে মোহনের গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে বলল, জানো মোহিনী, কতদিন শান্তিমতো একটু ঘুমোই না। জানো, যখন আলাদা ঘুমাতাম তখন ঘুমের ঘোরে হাতড়ে তোমায় খুঁজতাম। তোমার গায়ের গন্ধ অনুভব করার চেষ্টা করতাম, কিন্তু পেতাম না। আর সেই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে যেত। আমার খুব অস্বস্তি লাগতো, ইচ্ছে করতো ছুটে এ ঘরে চলে এসে তোমায় জড়িয়ে ধরার। তোমার গলার ভাঁজে মুখ ডুবিয়ে ঘুমিয়ে পড়তে মন চাইতো, কিন্তু কেন যেন পারতাম না। আমাদের সম্পর্কটা খুব অদ্ভুত হয়ে গিয়েছিল, তাই না? মোহিনী আলতো করে নিবিড়ের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে বলল, হুম, খুব অদ্ভুত হয়ে গিয়েছিল আমাদের সম্পর্ক। খুব অদ্ভুত হয়ে গিয়েছিলাম আমরা। অদ্ভুত হয়ে গিয়েছিল আমাদের ভালোবাসা। সবকিছুর মধ্যে আমাদের জেদ কাজ করত। আমরা ভুলেই বসেছিলাম নিবিড় যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না। আমরা ভুলে গিয়েছিলাম আমাদের ভালোবাসার কথা, আমাদের জীবনের সংগ্রামের কথা, একে অপরের পাশে থাকার কথা। কত বড় বড় লড়াই পার করেছি আমরা দুজনে একসঙ্গে, বলতো? কত জটিল সমস্যার সমাধান করেছি। আর এই ছোট্ট ঝগড়াগুলো আমরা কত বড় বানিয়ে ফেলেছিলাম। এতটাই বড় বানিয়ে ফেলেছিলাম যে আলাদা হওয়ার কথা পর্যন্ত ভেবে নিয়েছিলাম। মোহনী কথাটা বলার সঙ্গে সঙ্গে নিবিড় মাথা তুলে তাকিয়ে এক হাতে মোহনীর মুখ চেপে ধরে বলল, হুম, আলাদা হওয়ার কথা আর কখনো বলো না। আলাদা হওয়ার চিন্তাকে আমি আমাদের ভুল বলবো না, আমি পাপ বলবো। যে পাপ আমি আর কখনো করতে চাই না। আমরা স্বামী স্ত্রী হিসেবে ১০ বছর কাটিয়েছি, বন্ধু হিসেবে আরো বেশি। ঝগড়া তো আগেও হয়েছে, মনোমালিন্য হয়েছে, কিন্তু আমরা তো কখনো আলাদা হওয়ার কথা ভাবিনি। তাহলে আমাদের তখন কি হয়ে গিয়েছিল? আমরা নিজেদের কথা ভুলে গিয়েছিলাম। আমরা শুধু আমাদের সংসারের কথা ভাবতাম, আমাদের ছেলে-মেয়ের কথা ভাবতাম। বিশেষত আমি। আর আমার এই অবহেলার কারণে তুমিও ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিলে আমার থেকে। সমস্যাটা খুব ছোট ছিল নিবিড়, তবে জটিল ছিল। এতটাই জটিল ছিল যে আমাদের সেটা উপলব্ধি করতে অনেকটা সময় লেগে গেছে। আর একবার যখন উপলব্ধি করতে পেরেছি, আমি এই ভুলটা আর করতে চাই না। তোমার থেকে দূরে গিয়ে আমি ভালো ছিলাম না। তোমার থেকে দূরে গিয়ে যে কষ্টটা হয়েছে, আমি চাই না সেই কষ্টটা আর কখনো অনুভব করতে। নিবিড় মোহনের কপালে গাঢ় চুম্বন করে বলল, আমিও চাই না তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। আমার চলবেই না তোমার ছাড়া। জীবনের যেকোনো পরিস্থিতিতে, যেকোনো মুহূর্তে আমার শুধু তোমাকেই প্রয়োজন।
তুমি পাশে থাকলে মনে হয় সব আছে। আমি সবকিছু করে নিতে পারবো। সব কষ্ট সহ্য করে নিতে পারবো। কিন্তু তুমি আমার থেকে একটু দূরে গেলে সেই কষ্ট আমার জন্য অসহনীয় হয়ে ওঠে। পারি না তোমায় ছাড়া থাকতে আর কখনো তোমাকে ছেড়ে চলে যেও না। তুমি শুধু আমার হয়ে থেকে যেও, মোহনী। আলতা হেসে বলল, তুমি রেখে দিও। ম্যাডাম এই ফাইলে আপনার একটা সাইন লাগবে। মোহনের কেবিনে এসে মোহনের দিকে একটা ফাইল বাড়িয়ে দিয়ে কথাটা নিবিড় বলল। নিবিড়ের মুখ থেকে ম্যাডাম সম্বোধনটা শুনতেই মোহনের চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি নিষেধ করেছিলাম নিবিড়, যে আমায় ম্যাডাম বলে ডাকবে না, মোহনই ডাকবে। নিবিড় মোহনের কথায় আপত্তি জানিয়ে বলল, মোটেই না। আমি তোমাকে ম্যাডাম বলে ডাকবো, এতে আপত্তির কি আছে? অফিসে সবাই তো তোমাকে ম্যাডাম বলেই ডাকে। এখন আমি যদি তোমাকে তোমার নাম ধরে ডাকি তাহলে এর প্রভাব তো বাকিদের উপর পড়বে, তাই না? ওরাও তোমাকে ম্যাডাম বলে ডাকতে চাইবে না। সে আমি বুঝে নেব, কিন্তু তোমার আমাকে ম্যাডাম বলে ডাকার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? নিবিড় চোখ ছোট ছোট করে কিছুক্ষণ মোহনের দিকে তাকিয়ে বলল, আপাতত আর কিছু বলল না। মোহনে সাইন করে দিতেই ফাইলটা নিয়ে নিবিড় বেরিয়ে এলো। নিজের ডেস্কে এসে বসে আবারও কাজে মনোযোগ দিল। খেয়াল করলো আশেপাশে বসা ওর কলিগরা কি সব যেন আলোচনা করছে, ফিসফিসিয়ে বলছে যেন নিবিড় শুনলে খুব ক্ষতি হয়ে যাবে। এমনিতেই এই অফিসে জয়েন করার পর থেকে নিবিড় খুব বেশি কারোর সাথে পরিচিত হয়নি। কারোর সাথে আর ভালো সম্পর্ক তৈরি করতে চায় না সে। বন্ধুত্ব তৈরি করতে চায় না। একা থাকবে সেটাই ভালো। আগের অফিসে বন্ধু ভেবে একজনকে বিশ্বাস করে কিছু ব্যক্তিগত কথা বলেছিল। সে আবার সেই কাহিনী পুরো অফিসে ছড়িয়ে দিয়েছিল, আর এই ভুল নিবিড় করবে না। কিছুক্ষণ পর লাঞ্চ ব্রেকের সময় হয়ে গেল। কেবিন থেকে বেরিয়ে মোহনী নিবিড়ের দিকে এগিয়ে গিয়ে বলল, লাঞ্চের সময় হয়ে গেছে তো যাবে না? নিবিড় ব্যস্ত ভঙ্গিতে বলল, 5 মিনিট লাগবে, তুমি যাও, আমি আসছি। একসঙ্গে যাই। না, তুমি গিয়ে ততক্ষণে খাবার অর্ডার দাও ক্যান্টিন থেকে, আমি আসছি। মোহনী আর অপেক্ষা করল না, চলে গেল সেখান থেকে। মোহনী চলে যেতেই এবার নিবিড়ের পাশে বসা ছেলেটা নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, মোহনী ম্যাডামের সাথে তোমার কি সম্পর্ক চলছে? না মানে ম্যাডাম তো খুব গম্ভীর, কারোর সাথে কথাই বলে না, সেখানে তোমার সাথে দেখছি খুব ভালো করে কথা বলে। আবার তুমি তুমি করছো, একসাথে লাঞ্চে যাচ্ছ, ব্যাপার কি? ম্যাডাম যে ম্যারেড জানো তো? ছেলেটার কথা শুনে নিবিড় হো হো করে হেসে উঠল। নিজের কাজ ফেলে কিছুক্ষণ আগে হাসলো। আশেপাশে বেশ কয়েকজন ভ্রু কুঁচকে তাকালো নিবিড়ের দিকে ওকে এভাবে উদ্ভ্রান্তের মতো হাসতে দেখে। ওরা তো গুরুতর কথা বলেছে, তাহলে এভাবে হাসার কি আছে? বেশ অনেকটা সময় ধরে নিবিড়ের এই হাসি সহ্য করার পর ছেলেটা আবার বলে উঠল, হাসার কি আছে? ঠিক কথাই তো বলছি, ভালোর জন্যই তোমাকে বললাম। শুনছিলাম তো ম্যাডামের নাকি দুটো বাচ্চাও আছে। নিবিড় অনেক কষ্টে এবার নিজের হাসি নিয়ন্ত্রণ করে বলল, আর সেই বাচ্চার বাবা আমি। সঙ্গে সঙ্গে ছেলেটা চমকে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে অবিশ্বাস্য গলায় বলল, কি? কি বললে? নিবিড় নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, বললাম আপনাদের মোহিনী ম্যাডামের সেই বাচ্চা দুটোর বাবা আমি। আমার ওয়াইফ আপনাদের মোহিনী ম্যাডাম। উপস্থিত কারোরই যেন বিশ্বাস হতে চাইল না নিবিড়ের বলা কথাগুলো। আসলে এই খবরটা অফিসের সবাই জানে না, হাতে গোনা কয়েকজন জানে। সবাইকে তো আর চেঁচিয়ে জানানোর কোনো প্রয়োজন নেই, সেজন্য জানানো হয়নি। আর যারা জানে না তাদের দলে এই কয়জন পড়ে। নিবিড়ের কথাটা শুনে ভীষণ চমকালো তারা। কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে ছেলেটা ফের অবিশ্বাস্য গলায় বলল, সত্যি তুমি মোহিনী ম্যাডামের হাজবেন্ড? মিথ্যে বলার তো কোনো কারণ নেই। যাই হোক, এখন যাই, মোহিনী ম্যাডাম অপেক্ষা করছে আমার জন্য। কথাটি বলে নিবিড় উঠে যাওয়ার জন্য উদ্যত হয়েও আবার থেমে গেল। পিছন ফিরে তাকিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলল, মুখটা বন্ধ করো, মশা ঢুকে যাবে। কথাটা বলে ঠোঁট টিপে হাসল নিবিড়। ছেলেটা সঙ্গে সঙ্গে নিজের মুখ বন্ধ করলো। নিবিড় চলে গেল সেখান থেকে। তবে ওর কলিগদের কাছে এখনো যেন পুরো ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকছে। এত বড় একটা খবর জানতে পারলো না কেন ওরা? আজকাল আর অফিসে যাওয়ার আগে তাড়াহুড়ো করতে হয় না নিবিড়কে, কেননা অফিসে দুজন একসঙ্গেই যায়। তাই মোহনী একদম ঠিক ঠিক সময়ে জোর করে
তুলে দেয়। ঘুম থেকে উঠে এসে নাস্তার টেবিলে বসছে সবাই। নিবিড় এখনো ঘুমে ঝিমোচ্ছে আর খাবার খাচ্ছে। মাহি একা একাই খাচ্ছে আর মোহিনী নিশাদকে খাইয়ে দিচ্ছে। নিশাদকে খাইয়ে দেওয়ার মাঝেই মোহিনী নিবিড়কে উদ্দেশ্য করে বলল, ছুটির কথা বলেছিল অফিসে। নিবিড় গুম গুম গলায় মোহিনীর দিকে তাকিয়ে বলল, কিসের ছুটি? তোমাকে তো বলেছিলাম কালকের জন্য ছুটি নিয়ে রাখতে। বাচ্চাদের রেজাল্ট দিবে, যেতে হবে ওদের স্কুলে। নিবিড় কণ্ঠে একরাশ অনীহা প্রকাশ করে বলল, আমি যাব না মোহিনী, তুমি চলে যাও। গেলেই হলো একজন। আমার ছেলে মেয়ে যখন ভালো রেজাল্টই করবে, আমি গিয়ে কি করব বলো? আমার ভালো লাগে না একটানা এতক্ষণ বসে থাকতে। নিবিড় কথাটা বলার সাথে সাথে নিশাদ খাওয়া থামিয়ে দিয়ে জেদি গলায় বলল, না বাবা, তুমি যাবে, তোমাকে যেতেই হবে। সবার বাবা যায়, শুধু তুমি যেও না। তুমি এত অলস কেন? নিবিড় ফের ঘুম জড়ানো গলায় বলল, তোমার বাবা তো, সেই জন্যই আমি অলস মা। তুমি আম্মুকে নিয়ে যাও। বাবা গিয়ে কি করবে ওখানে? না, শুধু আম্মুকে নিয়ে যাব না। তোমাকে যেতেই হবে। তুমি না গেলে আমিও যাব না। তোমাকে যেতেই হবে বাবা। নিবিড় বেশ ভালোই বুঝতে পারল যে মেয়ের জেদের সাথে পেরে উঠবে না। সেই জন্য অসহায় মুখ করে মোহনের দিকে তাকিয়ে বলল, মোহিনী, বোঝাও না ওকে। মোহিনী নিষাদকে খাওয়ানো থামিয়ে চোখে মুখে রাগী ভাব ফুটিয়ে তুলে গম্ভীর গলায় বলল, এত তাড়াতাড়ি নিজের দেওয়া কথা ভুলে গেলে? আবার অবহেলা শুরু করছো? আবার নিজের দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করছো নিবিড়? মানে তুমি আসলেই শুধরাওনি, তাই না? আর না কখনো শুধরাবে, তাই তো? সে আবার সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দেবে। অফিসে সারাদিন বসে থাকতে বিরক্ত লাগে না? আর একদিন ছেলে মেয়ের আবদারের স্কুলে যেতেই বিরক্ত লাগবে? সবসময় এত দায়সারা ভাবে থাকতে চাও কেন? মুহূর্তের মাঝে নিবিড়ের দু চোখ থেকে ঘুম ছুটে গেল। পেট টান করে একটু নড়েচড়ে উঠে সোজা হয়ে বসে বলল, না না মোহিনী, ভুল ভাবছো তুমি। আমি বদলে গেছি তো। আমি ভালো হয়ে গেছি, আমি তো মজা করছিলাম। আমি যাব তো তোমাদের সাথে। তোমরা না গেলেও আমি একাই চলে যাব। মোহিনী গম্ভীর গলায় বলল, একা একা যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে যাবে পরিবারকে সঙ্গে নিয়ে যাবে। তুমি আর ব্যাচেলর না, বুঝতে পেরেছো? এমনও না যে নতুন নতুন বিয়ে করেছো। সংসারে শুধু বউ আছে, তাই দায়িত্ববোধ এখনো তৈরি হয়নি। বিয়ের 10 বছর হয়ে গেছে সংসারে, বউয়ের সাথে সাথে বাচ্চারাও আছে। নিজের স্বভাবগুলো বদলাও। এই বুড়ো বয়সে এসে নতুন করে তোমাকে আবার মানুষ করতে পারবো না আমি। নিবিড় চুপচাপ শুধু মাথা নাড়ালো। এটুকুর জন্য তো ভয়ই পেয়ে গিয়েছিল। ভেবেছিল এই না জানি আবার মোহিনী বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আর নিবিড় খুব ভালোভাবে জানে, এবার যদি মোহিনী বাড়ি থেকে বেরিয়ে যায় রেগেমেগে, তাহলে ওকে আর ফিরিয়ে আনা সম্ভব না। অবশ্য দোষটা এখন নিবিড়েরই। আবার আলসেমি করছিল। একদিন ছুটির কথা মাথায় আসতেই ভেবেছিল একটু ঘুমোবে। এই ঘুমই নিবিড়ের অর্ধেক জীবনটা শেষ করে দিল। দেখতে দেখতে নিবিড় মোহনের সংসারে আরো 6টা মাস কেটে গেল। সংসারটা একেবারে আগের মতো হয়ে গেছে। এখন ওরা কেউই কারো প্রতি করার মতো কোনো অভিযোগ খুঁজে পায় না। দুজনে আর ঝগড়াও হয় না, মনোমালিন্য হয় না, কোনো বিষয়ে মত পার্থক্য হয় না। দুজনে একসঙ্গে সকালে অফিসে যায়, আবার একসঙ্গে অফিস থেকে বাড়ি ফেরে। বেশিরভাগ দিন গাড়িতে যাতায়াত করা হয়। যেদিন আবার ভিন্ন কোনো কিছু করার ইচ্ছা হয় সেদিন রিকশায় ফেরে। মাঝে মাঝে আবার দুজনে হাত ধরে গল্প করতে করতে হেঁটে আসে, যেন এখনো ওরা দুজন প্রেমিক প্রেমিকা। এত কথা বলে তবু কথা ফুরোতে চায় না। রাস্তার মাঝে আবার কোথাও ফুচকার দোকান দেখলে থেমে গিয়ে এক প্লেট ফুচকা দুজনে মিলে ভাগাভাগি করে খায়। তারপরে আবারও গল্প করতে করতে বাড়ি ফেরে। রাতে খাওয়া দাওয়া শেষে চারজন কিছুক্ষণ গল্পগুজব করে, নয়তো বাচ্চাদের সাথে খেলে, একটু পড়াশোনা দেখিয়ে দেয়। তারপরে বাচ্চারা নিজেদের ঘরে ঘুমোতে চলে যায় আর নিবিড় মোহিনী নিজের ঘরে ঘুমোয়। অফিসেও সবকিছু ঠিকঠাকই চলছে। দুজনের সম্পর্ক মনোযোগ দিয়ে নিজেদের কাজ করছে। কাজের মাঝে একটু বিরতি পেলেই আবার দুজনে গল্পটাও সেরে নেয়। মোহিনী খুব বেশি আসে না। নিবিড়ই বেশিরভাগ ওর কেবিনে চলে যায়।
মোহিনী অফিসে খুব বেশি কথাই বলতে চায় না নিবিড়ের সাথে, কেননা কথা বললেই ছেলেটা সমানে ম্যাডাম ম্যাডাম বলে ডাকে, যেটা মোহনীর ভালো লাগে না। কেননা অফিসে অনেক কানাঘুষা হয়, অনেকে অনেক কিছুই বলে। নিবিড়ের সমস্যা না থাকলেও অফিসের অনেকেরই এই বিষয় নিয়ে সমস্যা যে স্বামীর থেকে বউ উচ্চ পদে চাকরি করে। এই বিষয়ে অবশ্য অনেকে আবার কানপড়াও দিতে চেয়েছিল নিবিড়কে। নিবিড় উল্টো খুব ভালো মতো বাঁশ দিয়ে ছেড়েছে সবাইকে। তবে আজ মোহিনী খুব খুশি, নিজের যোগ্যতায় নিবিড় প্রমোশন পেয়েছে। হ্যাঁ, এখনো মোহিনীর পর্যায়ে পৌঁছাতে পারেনি ঠিকই, তবে হয়তো সেই পর্যায়ে পৌঁছাতেও খুব বেশি সময় লাগবে না নিবিড়ের। মোহন আজ অর্ধেক সময় অফিসে কেটে বাড়ি চলে গেল। নিবিড়ও যেতে চেয়েছিল সাথে, তবে নিবিড় যেন ছুটি না পায় সেই ব্যবস্থা করেই গেছে মোহিনী। নিবিড় এখন রাগে ফুঁসছে, রাতে বাড়ি ফিরে আজ ওর একটা বিহিত করবে নিবিড়। রাত ৮টা নাগাদ নিবিড়ের ফোনে মোহনের নাম্বার থেকে কল এলো। মোহনের নামটা দেখতেই নিজের একটু গম্ভীর করার চেষ্টা করলো নিবিড়। ফোনটা রিসিভ করে কানে ধরে রাশভারী গলায় বলল, কাজ করছি আমি। মোহনীর ঠোঁট টিপে হাসলো, জানে নিবিড় রেগে থাকার নাটক করছে, সেজন্য বিষয়টাকে খুব বেশি পাত্তা না দিয়ে বলল, কখন বাড়ি ফিরবে? তোমার কি তাতে? আমি যেন বাড়ি ফিরতে না পারি সেজন্য হাজারটা ফাইল দিয়ে রেখে গেছো। সে কি, এখনো তোমাকে ছাড়েনি? আমি তো বলেছিলাম 7টার সময় ছেড়ে দিতে। যেতে বলেছিলে, কিন্তু আমি যাইনি। কাজ শেষ করে তারপরে যাব। আরে যা কাজ আছে কাল করো, এখন চলে এসো, অপেক্ষা করছি তো বাড়িতে আমরা। সারাদিন আমাকে অনেক বিরক্ত করেছো, আমিও তোমার অপেক্ষায় ছিলাম। এবার তুমি আমার অপেক্ষা করো। এখন ফিরবো না বাড়ি, 10টার আগে বাড়ি ফিরবো না। নিবিড় কথাগুলো বলার মাঝে মোহনের কানে কলিং বেলের আওয়াজ ভেসে এলো। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, এখন আবার কে এলো মাথা খেতে? ফোনের ওপাশ থেকে নিবিড় গম্ভীর গলায় বলল, আমি রাখছি, গিয়ে দেখো কে এসেছে। কথাটা বলে নিবিড় ফোনটা সত্যি সত্যি কেটে দিল। মোহনে ভাবলো, কে এসেছে সেটা দেখে এসে আগে অফিসে কল করে বলবে যেন নিবিড়কে জোর করে পাঠিয়ে দেয়। যদি বের হতে না চায় তাহলে যেন অফিস থেকে বের করে দেয়। এসব ভাবতে ভাবতে মোহিনী গিয়ে দরজা খুলতে দেখলো সামনে নিবিড় দাঁড়িয়ে আছে। বিস্ময়ে মোহনের মুখ হা হয়ে গেল। এই তো এখনই কথা বললো নিবিড়ের সাথে, এত তাড়াতাড়ি চলে এলো কি করে? অবিশ্বাস্য গলায় বলল, তুমি এত তাড়াতাড়ি কি করে এলে? তুমি না অফিসে ছিলে? নিবিড় নিজের হাতে থাকা তাজা গোলাপ দিয়ে বানানো ফুলের তোড়াটা মোহনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি মোহিনী। আমার মতন অভদ্র বেয়াদব রগচটা বদমেজাজি ছেলেটার সাথে দীর্ঘ 11টা বছর স্ত্রী হিসেবে কাটিয়ে দেওয়ার জন্য তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা। সেই সাথে দীর্ঘ 13 বছর যাবৎ আমার বন্ধু হয়ে থাকার জন্য কৃতজ্ঞতা। আর মোহিনী হয়ে থেকে যাওয়ার জন্য আরো অধিক কৃতজ্ঞতা। এমনভাবে আরো হাজার বছর থেকে যেও। মুহূর্তের মাঝে মোহনের চোখ দুটো ছলছল করে উঠল। মোহিনী ভেবেছিল নিবিড় ভুলে গেছে ওদের বিবাহ বার্ষিকীর কথাটা, কেননা কোনো বিশেষ দিনই নিবিড় মনে রাখতে পারে না। এমনটা না যে শুধু ওদের বিবাহ বার্ষিকীর কথাটাই ভুলে যায়, যে কোনো দিন তারিখ মনে রাখতে পারে না ছেলেটা। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং এর দিনগুলো ভুলে যায়। না নিজের জন্মদিনের কথা খেয়াল থাকে, না মোহনের, না বাচ্চাদের জন্মদিনের কথা খেয়াল থাকে। মোহনী ফুলের তোড়াটা হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আগে নিবিড়কে জড়িয়ে ধরলো, তারপর অতিরিক্ত আনন্দে কেঁদেই ফেললো। তোমার মনে আছে? আমি তো ভেবেছিলাম ভুলে গেছো। কোনো বছরই তো মনে থাকে না, এই বছর কি করে মনে আছে? তার কারণেই বছরটা একটু আলাদা। আমরা আলাদা হতে চেয়ে আবার এক হয়ে গিয়েছি। সম্পর্কটা আবার নতুন করে শুরু হয়েছে, সবকিছু আবার সেই প্রথম দিনের মতোই হয়ে যায়। সেজন্য এই বছরটা ভুলতে পারিনি। আর আমি ভুলে গেলে তো তুমি রাগ করো, কিন্তু তোমাকে তো আর রাগানো যাবে না। সেজন্য এবার অনেক কষ্ট করে মনে রেখেছি। মোহনী একটু শব্দ করে হেসে উঠে বলল, আর রাগ করব না, কখনো রাগ করব না। এবার থেকে ভুলে গেলেও রাগ করব না। আরে আরে, এ আমি কি দৃশ্য দেখছি! আরে তোমাদের কি লজ্জা নেই? দরজার সামনে দাঁড়িয়ে এসব কি করছো?
নিজেদের ঘরে যাও সিসি, বাবা মা দেখে ফেললো তো। মিতালের কণ্ঠটা কানে যেতেই মোহিনী আর নিবিড় দুজন দুজনের থেকে ছিটকে দূরে সরে গেল। ওদের এমন আচরণ দেখে মিতালি শব্দ করে হেসে উঠল। নাইমও হাসলো, তবে ঠোঁট টিপে। শব্দ করলো না, শব্দ করে হাসলো তো নিবিড় আর মোহিনীর লজ্জা পেয়ে যাবে। তবে একটু বিরক্ত করার ইচ্ছে হলো। মিতালিকে উদ্দেশ্য করে বলল, এসব কেমন বেয়াদবি মিতালি? দেখছো তো ভাই আর ভাবি প্রেম করছে, কোথায় তুমি একটু সাহায্য করবে ওদের? তা না করে বাধা হয়ে দাঁড়াচ্ছ। এসব মোটেই ঠিক না। ভাইয়া ভাবি তোমার ঘরে যাও তো, দরজা বন্ধ করে দিয়ে প্রেম করো, কেউ বিরক্ত করবে না তোমাদের। বাচ্চাদেরকে আমরা দুজনে সামলে নেব। নাইম কথাটা বলতে নিবিড় বেশ গা ছাড়া ভঙ্গিতে বলল, তাহলে তো ভালোই হয়। আমার কোনো অসুবিধা নেই, আমি বউকে নিয়ে ঘরে থাকলে দরজা বন্ধ করেই থাকি। কারণ আমার নিজের উপর কোনো বিশ্বাস নেই। কিন্তু মোহনীকে পাঠাতে পারবে কিনা এতে সন্দেহ আছে আমার। নিবিড় কথাগুলো বলতেই মোহিনী ওর দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, কাকে কি বলছো? ও তোমার ছোট ভাই হয়, তোমার লজ্জা নেই? ছোট ভাই হয়ে বড় ভাইকে প্রেম করার জন্য ঘরে পাঠাচ্ছে, তাতেও লজ্জা করলো না? আর বউকে নিয়ে ঘরে ওঠার কথা বললে লজ্জা পেতে হবে? সব অফিসার সবসময় আমার সাথেই হয় কেন? মোহিনী শুধু চোখ গরম করে তাকিয়ে রইল নিবিড়ের দিকে, রাগে ফুঁসছে। ভাবলো ঘরের ভিতরে গিয়ে ওকে সোজা করবে। মোহনের এসব ভাবনার মাঝেই মিতালি ওর দিকে এগিয়ে এসে কাঁধে হালকা করে ধাক্কা দিয়ে বলল, এখন ভাইয়ের উপর রাগ দেখাচ্ছিস কেন? জড়িয়ে তো তুই ধরেছিলি। ভাইয়াকে একটু ফুল দিল না, দিল, তাতে একেবারে কেঁদে ফেললি। আমি জানতাম তোকে লাল গোলাপ আর দু চারটে মিষ্টি মিষ্টি কথা বললে তুই গলে যাবি। দেখেছো ভাইয়া, আমার বুদ্ধিটা কাজে লেগেছে। মিতালি কথাটা বলে হে হে করে হেসে উঠল। নিবিড়ের দিকে তাকালো, অমনি দেখলো নিবিড় চোখ গরম করে ওর দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মিতালি নিজের ভুলটা বুঝতে পেরে জিভে কামড় বসালো। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে একটা অজুহাত বানিয়ে বলল, আপু আমি একটু আসছি, হ্যাঁ। চুলোয় রান্না বসিয়ে আসছিলাম, পুড়ে গেল বোধ হয়। কথাটা বলে মিতালি চলে যেতে ধরলে মোহিনী ওর হাত টেনে ধরে কপাল কুঁচকে বলল, তুই ওকে এই বুদ্ধি শিখিয়েছিস? তার মানে আজকে আমাদের বিবাহ বার্ষিকীর তারিখটা তুই ওকে মনে করিয়ে দিয়েছিলি, তাই না? মিতালি তাড়াহুড়ো করে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না আপু, সত্যি বলছি আমি মনে করিয়ে দেইনি। আমি তো জানতামই না, তুই বলার পর আমার মনে হয়েছে। তারপর তুই নিবিড়কে জানিয়েছিস, তাই তো? তাই তো বলি, ওর কি করে মনে থাকলো তারিখ? আবার ফুলও নিয়ে এসেছে। এই কথাগুলো নিশ্চয়ই তুই শিখিয়ে দিয়েছিস। আরে না না, এই কথাগুলো আমি শেখাইনি। আমি অন্যগুলো শিখিয়েছিলাম, ভাইয়া তো সেগুলো বলেইনি। কথাটা বলে মিতালি দ্বিতীয় দফা জিভে কামড় বসালো। সঙ্গে সঙ্গে পিছন থেকে নিবিড় হুংকার ছেড়ে বলল, তুই যাবি এখান থেকে? সংসারটা আমার ভাঙার জন্য এসেছে। নাইম তোর বউকে নিয়ে যেত, হয় ভিতরে নিয়ে যা, নয়তো বাইরে বেরিয়ে যা। আমার বউয়ের মাথাটা খারাপ করে দিল। নিবিড় কথাটা বলতেই মিতালি পাল্টা ক্ষেপে উঠে বলল, দরকার শেষ আর বেরিয়ে যা, তাই না? এ আপু শোন, বায়ের কিছুই মনে ছিল না, আমি তারিখ মনে করিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? তোর স্বামীর এখনো এসব দিক খেয়াল নেই। এখনো ভায়া বজ্জাতি আছে। মিতালি ভেবেছিল মোহনের থেকে সমর্থন পাবে, কিন্তু মিতালি শেষের লাইনটা বলতে না বলতেই মোহিনী দমকে উঠে বলল, একদম নিবিড়কে নিয়ে খারাপ কথা বলবি না। মনে করিয়ে দিয়েছিস ভালো কথা, কিন্তু ও কি বলেছিল মনে করিয়ে দিতে? বাড়ি ফিরতে ফিরতে ঠিক মনে পড়ে যেত। তোকে মাতব্বরি করতে বলেনি তো কেউ। নিজ থেকে মাতব্বরি করে এখন আবার দোষ দিচ্ছিস কেন? আমার স্বামী ভালো, সব দিকে খেয়াল আছে, বুঝতে পেরেছিস? এখন সামনে থেকে সর, ভিতরে যাব। নিবিড় ভিতরে এসো। কথাটা বলে মোহিনী মিতালিকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। ওর পিছন পিছন নিবিড়ও গেল। ভিতরে আসার আগে অবশ্য মিতালির দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। মিতালিকে বোঝালো যতই চেষ্টা করুক না কেন ওদের দুজনের মাঝে ঝামেলা তৈরি করতে পারবে না। আপু, এই আপু খেতে আয়, সবার ক্ষুধা লেগে গেছে তো। মোহনীকে ডাকতে ডাকতে মিতালি ঘরে ঢুকলো। তবে ঘরে ঢুকে কোথাও পেল না, বাহিরেও তো নেই। তাহলে গেল কোথায়? এরই মাঝে ওয়াশরুম থেকে শব্দ ভেসে এলো ওর কানে। বমি করছে মোহিনী। দরজার দিকে তাকাতেই দেখলো দরজা খোলা আছে। মিতালি তাড়াহুড়ো করে ভিতরে গিয়ে দেখলো মোহিনী বমি করছে। দুহাত গিয়ে আগলে ধরে উদ্বিগ্ন গলায় বলল, তোর আবার কি হলো, শরীর খারাপ নাকি? মোহিনী কোনো উত্তর দিল না, চোখে মুখে পানি দিয়ে
মিতালি ধরে ধরে ওকে নিয়ে বাইরে এসে বিছানায় বসিয়ে দিল। গামছা নিয়ে এসে মোহনের মুখটা মুছিয়ে দিতে দিতে মিতালি ফের উদ্বিগ্ন গলায় বলল, কি হলো তোর? হঠাৎ করে বলতো, শরীর বেশি খারাপ লাগছে। শরীরটা খুব দুর্বল লাগছে রে, মাথাটা ঘুরছে, বমি করেছি তো। আরো বেশি দুর্বল লাগছে। মোহনের কথাগুলো শুনতেই সঙ্গে সঙ্গে মিতালি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি বললি? মাথা ঘুরেছে, বমি বমি লাগছে, শরীরও দুর্বল? হ্যাঁ। মিতালি বেশ কিছু সময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মোহনের দিকে। হঠাৎ করে মাথায় একটা কথা এলো। সন্দেহী গলায় জিজ্ঞেস করলো, আপু, আমি যা সন্দেহ করছি সেটাই কি ঠিক? মোহনী মাথা তুলে মিতালির মুখের দিকে তাকাতেই ওর অভিব্যক্তি দেখে যেন বোঝা গেল যে মিতালি কি সন্দেহ করেছে। মিথ্যে বলার ইচ্ছে নেই মোহনের। আবার এখন সত্যটা বলতে চায় না, কেননা আগে নিবিড়কে খবরটা জানাবে। সেজন্য কোনো উত্তর দিল না, চুপ করে থাকলো। মোহনীকে চুপ করে থাকতে দেখে মিতালি নিজে সব উত্তর পেয়ে গেল। মুহূর্তের মাঝে ঠোঁটে হাসি ফুটে উঠল। উচ্ছ্বসিত গলায় লাফিয়ে উঠে বলল, আরে আপু, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আমি আবার খালামণি হব। না না, এবার আমি কাকি হব। আরে এত বড় একটা খবর তুই দিসনি কেন আমায়? দাঁড়া দাঁড়া, আমি সবাইকে জানিয়ে আসছি আগে। ভাইয়া, ও ভাইয়া, তাড়াতাড়ি শুনে যাও, তুমি কি করেছো ভাইয়া। মোহনের থেকে আর কোনো কিছু না শুনে মিতালি একা একাই কথাগুলো বলে ভাইয়া ভাইয়া বলে ডাকতে ডাকতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড যেতে না যেতেই দৌড়ে ঘর এলো। নিবিড় এলো। মোহিনী তখন বিছানায় বসেছিল। নিবিড় দৌড়ে ঘরে এসে মেঝের উপর মোহনীর সামনে হাঁটু মুড়ে বসে অস্থির গলায় বলল, মোহিনী, আমি কি ঠিক শুনলাম? মোহিনী যেটা বলল সেটা কি ঠিক? হালকা একটু লজ্জা পেল মোহিনী। নিবিড়ের দিকে তাকিয়ে থাকতে পারল না। মাথাটা নামিয়ে নিয়ে ছোট্ট করে উত্তর দিল, হুম। মোহনের উত্তরটা পেতেই নিবিড় চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থাকার পর অবিশ্বাস্য গলায় বলে উঠল, সত্যি বলছো মোহিনী? মানে আমি আবার, তুমি আবার মা হবে? না মানে, তুমি আবার বাবা হবে? আরে ধুর, মানে আমরা আবার মা বাবা হব? নিবিড়ের পাগলামি দেখে মোহিনী একটু শব্দ করে হেসে উঠে বলল, তৃতীয়বারের মতন এই সুখবর পাওয়ার পরও এখন এত পাগলামি, এখন এত অস্থিরতা? নিবিড় দু হাতের আজলায় মোহনের মুখটা নিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, আর এতটা ভালো লাগছে যে মনে হচ্ছে প্রথমবার এই খবরটা পেলাম। এই মোহিনী, আর একবার বলো না, সত্যি আবারও আমাদের একটা অংশ আসছে? মানে আমাদের বাড়ি মাতিয়ে রাখার জন্য আরো একজন আসছে, সত্যি তো? মোহনী দুহাতে নিবিড়ের গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ একদম সত্যি। আবারও আমার যত্ন করার জন্য তৈরি হয়ে নাও। আমার রাগ, জেদ, অদ্ভুত আচরণগুলো সহ্য করার জন্য নিজেকে তৈরি করে নাও। আবারও রাত জাগার, কান্না সহ্য করার অভ্যাস করে নাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবারও ডায়াপার বদলানোর অভ্যাসটা ফিরিয়ে আনো। এবারের প্রেগন্যান্সির সময়টা খুব দখলের মাঝে দিয়ে কাটাতে হচ্ছে মোহনীকে। ৫ মাস চলছে, শরীরের অবস্থা নাজেহাল। বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছে। ডাক্তার একেবারে বেড রেস্ট দিয়ে দিয়েছে, নড়াচড়া করাও যেন নিষিদ্ধ হয়ে গেছে। সেজন্য মোহনীকে নিজের চাকরি ছাড়তে হয়েছে। বাড়িতেও কোনো ধরনের কোনো কাজ করা হয় না। কাজের লোক রাখা হয়, রান্না-বান্না সহ ঘরের যাবতীয় কাজ সেই করে। মিতালি এসেছে মোহনীর দেখাশোনা করার জন্য। এর আগে ওর মা আর শাশুড়ি দুজনে এসে থেকে গেছে। অন্যান্য দিনের তুলনায় মোহনের শরীরটা যেন আজ আরো বেশি খারাপ করেছে। সকাল থেকে অনেকবার বমি করেছে, খাওয়া-দাওয়া কিচ্ছু করেনি তেমন। নিবিড়ের বাড়ি ফিরতে ফিরতে ৯টা বাজলো। নিবিড় সোজা ঘরে এলো। মোহিনী তখন বালিশের সাথে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে আধা-শোয়া হয়ে আছে। নিবিড় ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলো এখন আর বিরক্তি করবে না। আগে জামা কাপড়টা বদলে আসুক, তারপর না হয় কথা বলবে। নিবিড় জামা কাপড় বদলে ওয়াশরুম থেকে বেরোতেই দেখলো মিতালি মোহনীকে খাওয়ানোর চেষ্টা করছে। একটু গরম গরম ভাত রান্না করে এনেছে। মোহনী আলু ভর্তা আর ঘি দিয়ে ভাত খেতে চেয়েছিল, সেটাই এনেছে মিতালি। নিজেই মাতিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। তবে এক লোকমার বেশি খেতে পারল না। পরের লোকমাটা মিতালি মুখে দিতে ধরলে নাক মুখ কুঁচকে বলল, আর হবে না মিতালি, নিয়ে যাও। আরে বললেই হলো নাকি? হবে না। সকাল থেকে শুধু বমি করে যাচ্ছস।
কিছু পেটে পড়েনি, যা চেয়েছিস সেটাই তো আনলাম। চুপচাপ খেয়ে নে, মাথা গরম করবি না একদম। বলছি তো পারবো না, আর হবে না আমার দ্বারা। নিয়ে যা এগুলো। আমার এখন এই খাবারের গন্ধই সহ্য হচ্ছে না। মিতালি এবার ধমক ধমকে উঠে বলল, চুপচাপ খাবি তুই? না খেয়ে থাকলে বাঁচবি কি করে? সকাল থেকে এক দানা ভাত পেটে পড়েনি। ভেতরে বাচ্চাটা কি খাবে? তুই বড় বোন হয়ে কিন্তু এবার আমার হাতে মার খাবি আপু। বাঁচতে হবে না? অবুঝের মতো কথা বলছিস কেন? চুপচাপ খেয়ে নে। মিতালি নিজের কথাটা শেষ করতে না করতেই পাশ থেকে নিবিড় ওকে ধমকে উঠে বলল, এই তুই কোন সাহসে আমার বউয়ের সাথে উঁচু গলায় কথা বলছিস? ওকে ধমকাচ্ছিস কেন? এভাবে কেউ খাওয়ায়? এটা ভালোবাসা দেখানোর কোনো ধরন হলো? ভালোবাসা দেখালে ভালোবাসার মতন করে দেখা। খবরদার আমার বউকে ধমকাবি না। ভালোবেসে তো খাওয়াতে পারিস না, আবার গরম দেখাচ্ছিস। মারবি আমার বউকে? আয়না, তোকে আমার হাত থেকে কে বাঁচায় সেটাও আমি দেখব। রাগে মিতালির শরীরের রক্ত টগবগ করে উঠে ফুটল। তবু নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে চোখে মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তুলে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, তুই একটু চুপ থাকবে? বোঝো না তো কোনো কিছু, অযথা চেঁচাও কেন? খাওয়াতে হবে না তোমার বউকে, না খাওয়ালে বাঁচবে। ভালোর জন্য ধমকিয়েছি আমি। নিবিড় হাতে থাকা গামছাটা রেখে এগিয়ে গিয়ে মিতালের হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে বলল, দরকার নেই তোর এত ভালো বাবার। আমার বউকে ধমকাবে না মিতালি। দেখি ওঠ, আমি খাইয়ে দিচ্ছি ওকে। আমাকে দেখে শেখ কি করে ভালোবেসে খাওয়াতে হয়। মিতালি সত্যি সত্যি উঠে দাঁড়ালো। ইচ্ছে করে ঘর থেকে বেরিয়ে গেল না। দেখার জন্য দাঁড়িয়ে রইল যে নিবিড় ঠিক কিভাবে ভালোবাসা দেখালে মোহনী খায়। কেননা মিতালি খুব ভালোভাবে জানে মোহনী খাবে না। নিবিড় মোহনীর পাশে বসে কিছু বলার আগে মোহনী অনুনয়ের স্বরে বলে উঠল, প্লিজ নিবিড়, জোর করো না, আমি খেতে পারবো না। নিবিড় পাল্টা অনুনয়ের স্বরে বলল, একটু খেয়ে নাও প্লিজ। দেখো আমি বেশি খেতে বলবো না, একটু খাও। তারপরে আমি আর জোর করবো না, কথা দিচ্ছি। আমার ইচ্ছে করছে না এটা কেন বুঝতে পারছো না? খেলে আবার বমি হবে। আর আমার পক্ষে এখন বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে বমি করা ঠিক কতটা কষ্টকর সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, দয়া করে জোর করো না। নিবিড় আদুরে গলায় বলল, একটু খেয়ে নাও, বাকি বমি হলে হবে। তোমাকে উঠে ওয়াশরুমে যেতে হবে না। তুমি মেঝেতেই বমি করো, আমি পরিষ্কার করব সব। তোমাকে সেসব নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু একটু খেয়ে নাও। শুধু একটু, না খেলে তো আরো অসুস্থ হয়ে যাবে বলো। একটু খেয়ে নাও। অবিশ্বাস্য ব্যাপার হলো নিবিড় আরো কিছুক্ষণ পীড়াপিড়ি করতেই মোহিনী সত্যি কয়েক লোকমা ভাত মুখে তুলল। মিতালি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে মোহিনীকে উদ্দেশ্য করে বলল, এই আপু, এখন খেলি কেন? তুই না বলেছিলি গন্ধই সহ্য করতে পারছিস না? মোহিনী কোনো উত্তর দিতে পারল না। তার আগে নিবিড় মিতালির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, দেখেছিস তো, ভালোবেসে খাওয়ালে ঠিকই খায়। তোর আক্কেল নেই খাওয়ানোর। ধমকা ধমকিতে সবসময় কাজ হয় না, বুঝতে পেরেছিস? আর ভুলেও কখনো আমার বউকে ধমকাতে আসবি না। যা, বের হ এখন ঘর থেকে, আমি এসে গেছি। তোর কাজ শেষ। নিবিড়ের কথাগুলো শুনে মোহিনী এবারে হেসে ফেলল। শরীরের অবস্থা খুবই খারাপ, হাসার শক্তিটুকুও নেই। তবু নিবিড়ের কথা শুনে না হেসে থাকতে পারল না। মিতালিও আর সেখানে দাঁড়ালো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না। মোহিনীকে খাইয়ে ওর মুখ ধুয়ে মুছে দিয়ে তারপর ওকে ওষুধ খাইয়ে দিয়ে মোহিনীকে শুইয়ে দিল। মোহিনী বিশ্রাম করছে। এই ফাঁকে গিয়ে নিবিড় একটু খেয়ে এলো। রাত তো অনেক হয়েছে, ওরও ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া করে ঘরে এসে নিবিড় ল্যাপটপ নিয়ে সোফায় বসলো কাজ করার জন্য। ঘরের লাইটটা বন্ধ করে দিল, যেন মোহনের কোনো অসুবিধা না হয়। একটু পর খেয়াল করলো মোহিনী শুধু এপাশ ওপাশ ফিরছে। হাত পা কেমন নাড়াচ্ছে, বোধহয় ব্যথা করছে আবারও দুপা। নিবিড় ল্যাপটপটা রেখে উঠে গিয়ে নিজ বিছানায় মোহনের পায়ের কাছে বসে আলতো হাতে বেশ কিছুক্ষণ যাবৎ ওর পা দুটো টিপে দিল। ফুলে গেছে মোহনের পা দুটো। নিবিড়ের দেখলেই কেমন যেন কান্না পাইল। ইস, কত কষ্টই না জানি হচ্ছে মোহনের। মনে হলে একটু যদি ভাগ করে নিতে পারতো মোহনের কষ্টটা। ইচ্ছে করে মোহনের সমস্ত কষ্ট নিজে নিতে। তা যদি মোহনই ভালো থাকতো, তাহলেই তো নিবিড় শান্তি পেত। নিবিড়ের এসব ভাবনার মাঝেই ওর কানে মোহনের ডাক ভেসে এলো। তাড়াহুড়ো করে উঠে গিয়ে
মোহনের মাথার পাশে বসে বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? ক্ষুধা লেগেছে, কিছু একটা খেতে দাও তো। মোহনী খেতে চেয়েছে, এটাই তো বিস্ময়কর ব্যাপার। নিবিড় একেবারে ব্যস্ত হয়ে পড়ল, দৌড়ে গিয়ে ফ্রিজে যত ধরনের খাবার রাখা ছিল সব নিয়ে এলো। টক ঝাল মিষ্টি সব ধরনের খাবারই সেখানে উপস্থিত। খাবারগুলো এনে বিছানায় মোহনের সামনে রেখে মোহনীকে উঠে বসিয়ে তারপর লাইটটা জ্বালিয়ে বলল, কি খাবে বলো। মোহনী এক এক করে প্রত্যেকটা খাবারের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে বলল, এগুলো একটাও খাবো না, ভালো লাগছে না। এগুলো দেখলেই তো কেমন লাগছে, অন্য কিছু আনো। ফ্রিজে যা ছিল সবই তো নিয়ে এলাম, কিন্তু আমার এগুলো খেতে ইচ্ছে করছে না, আবার ক্ষুধাও লেগেছে। নিবিড় উঠে গিয়ে আবারও মোহিনীর পাশে বসে এক হাতে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, এগুলো খেতে হবে না। তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, আমি এনে দেব। মোহিনী একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বাজতে চলেছে। অনেক রাত হয়ে গেছে তো, এখন আর যাওয়ার প্রয়োজন নেই। তোমাকে এত কিছু ভাবতে হবে না, আমি যেখান থেকে পারি নিয়ে আসবো। তুমি শুধু বলো কি খেতে ইচ্ছে করছে তোমার। নিবিড়ের অনেক জোরাজুরিতে শেষে বাধ্য হয়ে মোহিনী বলল, একটু ছানার সন্দেশ খেতে ইচ্ছে করছে। এই ব্যাপার, তুমি বসো, সামনের দোকান থেকে এনে দিচ্ছি আমি। কিন্তু এত রাতে কি খোলা পাবে? আরে সেসব তোমার চিন্তা করতে হবে না, আমি নিয়ে আসছি। কথাটা বলে নিবিড় তাড়াহুড়ো করে উঠে গিয়ে শুধু মানিব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে ধরলে মোহিনী আবার ওকে ডেকে বলল, শোনো, বেশি দূর যাওয়ার দরকার নেই। সামনের দোকানে না পেলে ফিরে এসো আর আইসক্রিম নিয়ে এসো। স্ট্রবেরি ফ্লেভারের আনবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কিছু? মোহিনী একটু ভাবনা চিন্তা করে বলল, না এখন আর কিছু না, আপাতত এই দুটোই আনো তাহলেই হবে। নিবিড় চুপচাপ মাথা নাড়িয়ে আলতো হেসে বেরিয়ে এলো। ওদের বাড়ির সামনের দোকানটা খোলা পেল না নিবিড়। অন্যান্য দিন কিন্তু এত তাড়াতাড়ি দোকানটা বন্ধ হয় না, কিন্তু আজকে বন্ধ হয়ে গিয়েছে। ফলস্বরূপ নিবিড়কে এখন মিষ্টির দোকানের সন্ধানে যেতে হলো। বেশ কয়েকটা মিষ্টির দোকানে গেল, তবে সমস্যা হলো সবার দোকানে ছানার সন্দেশ শেষ। অনেকগুলো দোকান ঘোরার পর একটা বেশ বড় দোকান খোলা পেল নিবিড়। ওর মনে হলো এই দোকানে অন্তত থাকা উচিত। তাড়াহুড়ো করে দোকানের ভিতরে গিয়ে কর্মচারীকে উদ্দেশ্য করে বলল, ভাই ছানার সন্দেশ আছে? কর্মচারীর কণ্ঠে কিঞ্চিৎ দুঃখ প্রকাশ করে বলল, 5 মিনিট আগে আসলেই হতো ভাই, এখনই বিক্রি হয়ে গেল। নিবিড় আর্তনাদ করে উঠে বলল, সে কি, বিক্রি করে দিলেন? আমার যে দরকার ছিল খুব। কর্মচারীটা বিল কাউন্টারে দাঁড়ানো একটা মেয়েকে দেখিয়ে বলল, ওই যে ওই আপা এক্ষুনি এসে নিয়ে গেলেন। কি করব ভাই বলুন, দেরিতে এসেছেন, এত রাত অবধি তো থাকে না। নিবিড় এত কিছু বুঝলো না যে মিষ্টি নেই, শেষ হয়ে গেছে। ওর একটাই কথা, ওকে মিষ্টি নিয়ে যেতে হবে। মোহনই খেতে চেয়েছে। আগে পিছে কোনো কিছু না ভেবে সেই মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটা সবেমাত্র টাকা পরিশোধ করে দিয়ে চলে যেতে ধরেছে, এর মাঝে হঠাৎ করে নিবিড় সামনে এসে দাঁড়াতে খানিকটা চমকালো। নিবিড়ের মুখটা দেখেই বুঝতে পারছে কিছু বলবে। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবেন? নিবিড় চোখে মুখে কাতরতা ফুটিয়ে তুলে বলল, আপু প্লিজ একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? নিবিড় মেয়েটার হাতে থাকা মিষ্টির প্যাকেটটা ইশারায় দেখিয়ে বলল, আপনি যে ছানার সন্দেশটা নিয়েছেন সেটা একটু দেওয়া যাবে আমায়? আসলে আমার ওয়াইফ প্রেগনেন্ট, শরীরটা খুবই খারাপ, অসুস্থ, কিচ্ছু খাচ্ছে না। হঠাৎ মাঝরাতে আবদার করেছে একটু ছানার সন্দেশ খাবে। আমি অনেকক্ষণ যাবৎ খুঁজেছি কিন্তু কোনো দোকানেই পাইনি। শেষে এখানে এসে শুনলাম ছিল, তাও নাকি আপনি নিয়ে যাচ্ছেন। প্লিজ আপু, আজকের দিনটা একটু আমার প্রেগনেন্ট ওয়াইফের জন্য কষ্ট করে নেবেন। ও কিছু খেতে পারছে না আপু, খুব অসুস্থ। প্লিজ একটু কম্প্রোমাইজ করুন না। এতক্ষণ এসে নিবিড়ের ভাগ্যটা প্রসন্ন হলো। মেয়েটা অত্যন্ত ভালো মনের পরিচয় দিল। আলতো হেসে বলল, অবশ্যই করব, কোনো ব্যাপার না। আপনি যে আপনার ওয়াইফের জন্য এতটা ভেবেছেন, ওনার জন্য একটা অপরিচিত মেয়ের কাছে এসে রিকোয়েস্ট করেছেন, এটাই তো অনেক বড়। আমি আমার বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছিলাম। আমিও তো মা হয়েছি, আমি বুঝি এই সময় মেয়েদের কত ধরনের সমস্যা হয়। আপনি বরং এই সন্দেশটা আপনার ওয়াইফের জন্য নিয়ে যান। আমি আমার বাচ্চাদের জন্য অন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। নিবিড় উচ্ছ্বসিত ভঙ্গিতে কৃতজ্ঞতার কণ্ঠে বলল,
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি আপনার প্রতি ঠিক কতটা কৃতজ্ঞ। আপনার এই ঋণ, উপকার যাই বলুন না কেন, আমি কোনোদিন ভুলব না। ইটস ওকে। আপনি নিয়ে যান, আপনার ওয়াইফ অপেক্ষায় আছে। নিবিড় তাড়াহুড়ো করে মেয়েটার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে মিষ্টির টাকাটা মেয়েটাকে দিয়ে এসে একটা গাড়িতে উঠল। ড্রাইভারকে বলল যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি যেন গাড়ি চালায়। খুব বেশিক্ষণ লাগলো না বাড়ি পৌঁছতে। গাড়ি থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দিয়ে দৌড়ে নিবিড় উপরে এলো। আসার পথে এক জায়গায় গাড়ি থামিয়ে আইসক্রিমও নিয়েছে। ঘরে এসে মিষ্টির প্যাকেটটা খুলে মোহনের সামনে রাখলো। আইসক্রিমের বক্সটাও খুলে মোহনের সামনে রেখে তার মাঝে একটা চামচ দিয়ে মোহিনীকে উদ্দেশ্য করে বলল, যতগুলো ইচ্ছে ততগুলো খাও, পেট ভরে খাও, আমি কাল আবার এনে দেব। আর কি কি খেতে ইচ্ছে করছে আমায় বলো, আমি সব এনে দেব, ঠিক আছে? মিষ্টি আর আইসক্রিমের দিকে তাকিয়ে মোহনের চোখ দুটো ছলছল করে উঠল। অনেকক্ষণ আগে নিবিড় বাড়ি থেকে বেরিয়েছিল নিবিড়কে যে মিষ্টিটা আনার জন্য খুব কষ্ট করতে হয়েছে সেটা বেশ ভালো করেই বুঝতে পারল মোহিনী। কিন্তু মোহিনী কষ্ট করছে শুধুমাত্র মোহনের জন্য, মোহিনী খেতে চেয়েছে জন্য। আসলে সব সম্পর্কের মাঝেই কোনো না কোনো একসময় দূরত্ব চলে আসে, ভুল বোঝাবুঝি তৈরি হয়, রাগারাগি হয়, মতের অমিল হয়, কিন্তু তার মানে যে সম্পর্কগুলো শেষ করে দেওয়া উচিত, সম্পর্কগুলো থেকে ভালোবাসা উঠে যায়, তেমনটা না। শুধু একটু সময় দিতে হয়। সবটা ঠিক হওয়ার জন্য, পরিস্থিতি ঠিক হওয়ার জন্য সময়টা দিতে হয়। এই যেমন মোহনী সময় দিয়েছিল আর আজ তার ফল দেখতে পাচ্ছে। দিনটা জুন মাসের ৬ তারিখ। হসপিটালের করিডোরে নিবিড় বিরতিহীনভাবে পায়চারি করেই যাচ্ছে। চোখে মুখে তার সে কি উৎকণ্ঠা! একে তো প্রচণ্ড গরম, তার উপরে আবার মাথায় হাজারো চিন্তা। সব মিলিয়ে প্রচণ্ড ঘামছে নিবিড়। পকেট থেকে রুমালটা বের করে যে একটু নিজের ঘামগুলো মুছে নিবে, সেই কথাটাও খেয়াল নেই। শুধু নিবিড় একা চিন্তায় আছে তেমনটা না, দুই পরিবারের প্রত্যেকটা মানুষই প্রচণ্ড চিন্তায় আছে। এমনকি চিন্তায় আছে বাচ্চারাও। কয়েক ঘন্টা আগে মোহিনীকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। মোহিনীর প্রেগন্যান্সিটা খুবই কমপ্লিকেটেড ছিল। এই কয়েকটা মাস যে কিভাবে কাটিয়েছে মোহিনী, সেটা মোহিনীই জানে। আর যারা ওর আশেপাশে থেকেছে তারা দেখেছে শরীরের জটিলতার অভাব ছিল না। আর সেই জন্যই তো ভয়টা পাচ্ছে নিবিড়। বারবার শুধু মস্তিষ্কে নানা ধরনের আজেবাজে চিন্তা উঠছে, মনে হচ্ছে যদি কিছু হয়ে যায় মোহিনীর। এমন অস্থির পরিবেশের মাঝে নার্স কোলে করে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে বেরিয়ে এলো সেখানে। নিবিড় খেয়াল করলো নার্সের হাতে তোয়ালের মাঝে পেঁচানো একটা ছোট্ট বাচ্চা। যদিও এখনো মুখটা দেখা যাচ্ছে না নিবিড়। সেদিকে এগিয়ে যেতে নার্স হাস্যোজ্জ্বল গলায় বলল, অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। এর আগেও নিবিড় এই সংবাদটা পেয়েছে। তবে আজ তৃতীয়বারের মতো এই সংবাদটা পাওয়ার পরেও ঠিক যেন প্রথম দিনের মতোই মনে হলো এটাই প্রথম। আজ কি আজই প্রথম বাবা হলো নিবিড়। এর আগে কখনো এত সুন্দর সংবাদ পায়নি। দুহাত বাড়িয়ে তুলতুলে ছোট শরীরটা নিবিড় কোলে তুলে নিল। এই ছোট্ট একটা শরীর, ছোট্ট ছোট্ট চোখ দুটো বন্ধ করে আছে। ঘুমোচ্ছে নাকি কে জানে। নড়াচড়া তো করছে না খুব একটা। গাল দুটো লাল টকটক করছে। নিবিড় জানে না কেন, কিন্তু ওর দুচোখ ছলছল করছে। ছলছলে ভরে উঠল। আলতো করে ছেলের কপালে একটা চুমু খেলো। কিছুক্ষণ আদর করে তারপরে মনে পড়ল মোহনের কথা। সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, মোহিনী, আমার স্ত্রী কেমন আছে? ও ঠিক আছে তো? হ্যাঁ, উনি ঠিক আছে, চিন্তা করবেন না। একটু পরে ওনাকে কেবিনে শিফট করা হবে। মোহিনী ঠিক আছে কথাটা শুনতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবিড়। এতক্ষণে যেন বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। এই দেখো মোহিনী, আমার ছেলে। আমার আর তোমার ছেলে। মোহিনী দেখল ছেলের মুখটা। নিজের অজান্তেই মোহনের চোখ দুটো ছলছল করে উঠল। এই ছোট্ট মুখটা দেখেই নিজের সমস্ত প্রসব বেদনা মুহূর্তের মাঝেই ভুলে গেল মোহিনী। মনে হলো সমস্ত কষ্ট সার্থক। চোখের সামনে যখন এই ছোট্ট বাচ্চাটা ধীরে ধীরে বড় হবে, ওকে মা বলে ডাকবে, তখন যে শান্তি পাবে, সে শান্তির কাছে এই কষ্ট কিচ্ছু না। কেবিনে তখন কেবল মোহিনী, নিবিড় আর ওদের সদ্য জন্মানো ছেলে ছিল। একটু পর কেবিনে দৌড়ে নিশাত আর মাহি এলো। তাদের পরিবারের নতুন অতিথিকে দেখার চেয়েও তাদের বেশি চিন্তা নিজেদের মাকে নিয়ে।
দুজনে দুদিক থেকে এসে মোহিনীকে জড়িয়ে ধরল। মোহিনীর শরীরটা ব্যথায় টনটন করছে, নড়তে পারছে না। সেজন্য একটু বাচ্চা দুটোকে টেনে বুকের মাঝে নিতেও পারল না। উঠে বসে একটু দুজনের গালে দুটো চুমু দিতে পারল না, শুধু দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। আর অন্যদিকে নিবিড় বাচ্চাটাকে কোলে নিয়ে অন্য হাতে মোহনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেবিনে ঢুকে দুই পরিবারের লোকজন এই সুন্দর দৃশ্যটা দেখলো। সবারই চোখজোড়া কেমন যেন ছলছল করে উঠল। কয়েক মাস আগেও এই সুন্দর সম্পর্কটা, পরিবারটা ভাঙতে বসেছিল। এই সুন্দর সম্পর্কগুলো শেষ হয়ে যেতে বসেছিল। ভাগ্যিস দুজনে সবটা সামলে নিয়েছিল। ভাগ্যিস নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছিল। পরিবেশটা স্বাভাবিক করার জন্য নাইম পকেট থেকে ফোনটা বের করে মোহিনী আর নিবিড়কে উদ্দেশ্য করে বলল, ভাইয়া ভাবি দেখি তোমাদের ৩ বাচ্চাকে নিয়ে একটু এদিকে তাকাও তো। এই সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে রাখি। এত সুন্দর দৃশ্য খুব কমই দেখতে পাওয়া যায়। মাহি আর নিশাত মোহনের দুপাশে বসলো। নিবিড় ওর ছোট্ট ছেলেকে কোলে নিয়ে মোহিনীর মাথার কাছে বসলো। অন্য হাতে এখনো মোহিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই সুন্দর দৃশ্যটার নাইম ক্যামেরায় বন্দী করলো। এই ভালোবাসার অদূরে মুহূর্তটা সারা জীবনের জন্য ছবির মাঝে বন্দী হয়ে থাকলো। এভাবেই ভালো থাকুক সব ভালোবাসা, সবার জীবনের গল্প তাদের ভালোবাসার মানুষের নামেই হোক। নিবিড়ের জীবনের গল্প মোহনের নামেই হোক। সমাপ্ত। থ্যাংক ইউ ফ্রেন্ড, সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প তোমার নামেই গল্প হোক। গল্পের শেষ অংশ লেখনীতে খুশবু আক্তার।